মানে কি কঠিন তরল গ্যাস, আমরা এগুলো নিয়েই বুঝি তাই না। পদার্থের কথা আসলেই আমাদের মাথায় এদের কথা আসে। তো এর মধ্যে দেখো কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে এই কঠিন পদার্থ, এই যে ধরো এই কঠিন পদার্থগুলার কি বলছে, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। ঠিক আছে, আন্তঃআণবিক মানে এরা কাছাকাছি থাকবে, ধরো এরা কি কঠিন পদার্থের পরমাণুগুলো এরকম কাছাকাছি থাকবে এবং বলছে এদের আন্তঃআণবিক আকর্ষণটা বেশি। তাহলে এই যে দেখো ওরা কাছাকাছি এবং ওদের একটা থেকে একটার আকর্ষণটা বেশি, মানে আকর্ষণটা বেশি, সো কাছাকাছি থাকার জন্য তাদের আকর্ষণ বেশি। ওকে, এবং অথবা এইভাবে বলতে পারো আকর্ষণ বেশি দেখে অণুগুলা কাছাকাছি থাকে। অন্যদিকে তোমার হচ্ছে তুমি যদি তরলের কথা বলো, ওদের আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি। গ্যাসের কথা বলো, ওদের আন্তঃআণবিক দূরত্ব আরেকটু বেশি, এই কথাগুলো বলছে। তো যেমন বলা হয় চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন সংকুচিত হয় না। চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের আয়তন সংকুচিত হয় না। ঠিক আছে, চাপ যদি প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন সংকুচিত হয় না, কারণ ওরা অলরেডি কাছাকাছি থাকে। কারণ তুমি চিন্তা করো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলা দূরে দূরে থাকে, তো ওদেরকে চাপ দিলে কি হবে, এরা সংকুচিত হয়ে যায়। চাপ দিলেই গ্যাসের অণুগুলা কাছাকাছি চলে আসে, এরা সংকুচিত হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আন্তঃআণবিক আকর্ষণের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি কার, আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি কঠিন পদার্থের, তারপরে তরল, তারপরে গ্যাস, তারপরে কি গ্যাস। ঠিক আছে, আচ্ছা। আর যদি বলা হয় দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব নিয়ে, তাহলে দূরত্বের ব্যাপারে উল্টা, দূরত্বের ক্ষেত্রে গ্যাসের দূরত্ব সবচেয়ে বেশি, তরলের দূরত্ব মাঝামাঝি, আর সবচেয়ে দূরত্ব কম হচ্ছে কঠিন পদার্থের। ওকে, এই জিনিসটা একদম মাথায় গেঁথে ফেলতে হবে, তাহলে তোমার এখান থেকে পড়া ইজি। ওকে, ফাইন। এরপরে আসো, এই জায়গায় আমাদেরকে কি বলছে, এখানে আমাদের আচ্ছা এটুকু হয়েছে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল। হ্যাঁ, বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল। তো এই যে বায়বীয় পদার্থ, দেখো এখানে গ্যাসীয় পদার্থের বেলায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে। কি আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, আন্তঃআণবিক এটা আমরা বলছি। ওকে, ফাইন। এগুলো নিয়ে এখানে তোমাদের আহামরি কিছু নাই, মানে এই জিনিসগুলো একদম আকর্ষণটা কার বেশি, দূরত্ব কার বেশি, কার কম, এইটুকু মাথায় রাখলেই হবে। এখন আসো, পদার্থের গঠনের প্রকৃতি অনুসারে পদার্থের রাসায়নিক বন্ধন কয় প্রকার, আমরা বলতেছি 5 প্রকার। রাসায়নিক বন্ধন কয় প্রকার, 5 প্রকার। সো আমরা দেখি 5 প্রকার কি কি। আসো, তো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়াল বন্ধন। তাহলে কি কি আমরা আবারও বলি, যদি একটু আসো, যে প্রথমে বলছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন এবং ভ্যান ডার ওয়াল বন্ধন। এগুলো নিয়ে আগে একটু আমরা জানবো, একটু ধারণা নিব। যদিও কেমিস্ট্রিতে তোমরা এগুলোর অনেক কিছুই পড়ে আসছো। হ্যাঁ, কেমিস্ট্রিতে এগুলোর অনেক কিছুই পড়ে আসছো। তো প্রথমে আসি আয়নিক বন্ধন। খেয়াল করো আয়নিক বন্ধনে কি বলছে ভাইয়া, আয়নিক বন্ধনে বলছে যে এখানে 3টা শর্তের কথা বলছে। আমরা জানি আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়, ধাতু অধাতু। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, হ্যাঁ, ধাতু অধাতুর মধ্যে হয়। তো এখানে বলছে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, অর্থাৎ ধরো এই যে মৌলটা মানে ধাতুর আয়নীকরণ শক্তি কম হইলে কি হবে, তার থেকে ইলেকট্রন বের করা সহজ। আর আয়নিক বন্ধন আমরা কি জানি, একজন ইলেকট্রন দেয় আর একজন ইলেকট্রন গ্রহণ করে। তো প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, তার মানে সে ইজিলি ইলেকট্রন দান করতে পারবে। দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি, তার মানে যেই মৌলটা ইলেকট্রনটাকে গ্রহণ করবে তার ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে। তো এই 2টা কথা আমাদের এখানে বলছে যে প্রথম মৌলের ক্ষেত্রে এটা, দ্বিতীয় মৌলের ক্ষেত্রে উচ্চ ইলেকট্রন আসক্তি, কারণ তাকে কি করতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর 3 নম্বর পয়েন্টে বলছে ওদের যে গঠিত যৌগটা সেটা ল্যাটিস শক্তি, মানে তার অভ্যন্তরীণ যে শক্তিটা সেটা বেশি হবে, উচ্চ ল্যাটিস শক্তি হবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা পয়েন্ট জানলাম। প্রথমটার অর্থাৎ ধাতু যেটা হবে তার নিম্ন আয়নীকরণ, অধাতু যেটা হবে তার উচ্চ ইলেকট্রন আসক্তি, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করতে ইচ্ছুক থাকবে। এবং 3 নম্বর শর্তে বলছে যে ওদের অভ্যন্তরীণ শক্তিটা অনেক বেশি, মানে ল্যাটিস শক্তি অনেক বেশি, যার জন্য আয়নিক যৌগগুলা কিন্তু শক্তিশালী হয়। আয়নিক যৌগগুলা কি হয়, শক্তিশালী হয়। এবার আসো আমরা
সমযোজী বন্ধনের কথা বলতেছি। কিসের কথা? সমযোজী বন্ধনের কথা বলবো। ওকে, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনে কি বলছে দেখো, সমযোজী বন্ধন হ্যাঁ তোমার হচ্ছে অন্যান্য বন্ধন থেকে একটু শক্তিশালী, মানে আয়নিকের চেয়ে একটু কম, আয়নিকের চেয়ে একটু দুর্বল। আচ্ছা, এখন দেখো সমযোজী বন্ধন কাদের, মানে অধাতু অধাতুর মধ্যে এরা ইলেকট্রন শেয়ার করে, তাই না? ইলেকট্রন কি করে? শেয়ার করে। তো আমরা দেখি এখানে সমযোজী বন্ধন গঠনের শর্তে কি বলছে, দুটি অধাতব পরমাণু, আমার আগেই বলছি অধাতুদের মধ্যে, অর্থাৎ ধরো এই ক্লোরিন ক্লোরিনের মধ্যে তোমার যে বন্ধনটা হবে সেটাকে বলি আমরা সমযোজী বন্ধন। আচ্ছা, এরপরে বলছে উভয় অধাতব পরমাণু সম সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন দিবে। ক্লোরিন ক্লোরিন ও একটা ইলেকট্রন দিয়ে এখানে একটা বন্ধন করবে, তার মানে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে ওরা বন্ধন করে। এটা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বলা। এখন আসো ধাতব বন্ধন, খেয়াল করো কি বলছে, ধাতুর মধ্যে পরমাণুগুলোকে পরস্পরের সাথে যে আকর্ষণ বল, তাহলে একটা ধাতুর মধ্যে ধরো আমি বললাম যে জিঙ্ক, এই যে জিঙ্ক ধাতু, এই ধাতুর মধ্যে ওদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। তাহলে ধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে আমরা বলি কি? ধাতব বন্ধন। এটা কি বলছে, আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় এটা দুর্বল, স্বাভাবিক। ধাতব বন্ধন একটু দুর্বলই হয়, কারণ এটা কি, এটাতে এখানে কোনো ধরনের মানে মিক্স বা অভিলেপন কিছুই হয় নাই, এখানে জাস্ট এটা আকর্ষণ। এটা কি একটা আকর্ষণ, ধাতুর মধ্যে আকর্ষণ। আচ্ছা দেখো, এই জন্য বলছে ধাতুর গলন তাপমাত্রা কম, উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা প্রভৃতি ধাতুর বৈশিষ্ট্য। তাহলে ওরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে, হ্যাঁ ওদের বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এবং ওদের গলন তাপমাত্রা কম। কেন গলন তাপমাত্রা কম বলতো? হ্যাঁ ওকে, কেন গলন তাপমাত্রাটা কম? কারণ ওদের মধ্যে ওদের বন্ধনটা দুর্বল। ওদের বন্ধন কি? দুর্বল। তাহলে দুর্বল বন্ধন হলে কি হবে? দুর্বল বন্ধন হলে স্বাভাবিক ওকে ইজিলি গলানো যাবে, ওকে সহজেই গলানো যাবে। হ্যাঁ ওকে, আচ্ছা গেল, ফাইন। এবার আসো ধাতব বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে। হ্যাঁ, ধাতব বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে। বন্ধনের প্রকৃতি সমযোজী ধরনের, কিন্তু অসম্পৃক্ত এবং অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকার সুযোগ রয়েছে। তার মানে এখানে অনেক, একটা পরমাণু এমন না যে আরেকটার সাথে, একটার সাথে না, অনেকের সাথে সে বন্ধন করতে পারে। হ্যাঁ, দিল খোলা, সে কি দিল খোলা। আচ্ছা, পাউলির বর্জন নীতি অনুসারে যতটি সুযোগ রয়েছে পরমাণুগুলোর মধ্যে ঘনত্ব তার চেয়ে কম। ওকে, তো এখানে দেখো তোমাদের এটা বলছে, এই যে পাউলির বর্জন নীতি, মনে আছে তোমরা পাউলির বর্জন নীতি পড়ছিলা না? পাউলির বর্জন নীতিতে, পাউলির বর্জন নীতি অনুসারে যতগুলো ইলেকট্রন তার হচ্ছে পরমাণুগুলোর মধ্যে যতগুলা সুযোগ ছিল, ওই যে আমরা পড়েছি যতগুলো ইলেকট্রন সে ধারণ করতে পারে, সেখানে তার চেয়ে কম আছে, একটু কম থাকে। হ্যাঁ, পাউলির বর্জন নীতি অনুসারে থেকে একটু কম থাকে এইখানে। আচ্ছা, ইলেকট্রনের ঘনত্ব কি? ইলেকট্রনের ঘনত্বটা একটু কম থাকবে। আচ্ছা, তার মানে একটা কথা হচ্ছে যে এরা কিন্তু কি অসম্পৃক্ত এবং অধিক সংখ্যক পরমাণু, একটা পরমাণু অধিক সংখ্যক পরমাণুর সাথে বন্ধন করে। আচ্ছা, ভ্যান্ডার ওয়াল বল কি বলছে? ভ্যান্ডার ওয়াল বল, তাহলে ভ্যান্ডার ওয়াল বল কি বলছে? এটা খুবই দুর্বল একটা বল, খুবই দুর্বল একটা বল। নিষ্ক্রিয় গ্যাসের অণু ভ্যান্ডার ওয়াল বন্ধনের ফল। এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলা, এগুলা কি? ভ্যান্ডার ওয়াল কি? এই যে ধরো কোনো একটা পরমাণু, অধাতু এরকম কোনো একটা পরমাণু বা অণুর মধ্যে যে বল, ধরো একটা ক্লোরিন, হ্যাঁ একটা ক্লোরিন অণু, এই অণুদের মধ্যে যে বলটা কাজ করে, একটা আকর্ষণ, ওদের মধ্যে একটা আকর্ষণ, হালকা আকর্ষণ বল কাজ করে, সেটা তো ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে, এটা তাহলে এই যে এদের মধ্যে যে আকর্ষণ, এইটাকে বলা হয় কি? ভ্যান্ডার ওয়াল। এটাকে কি বলা হয়? ভ্যান্ডার ওয়াল। ঠিক আছে, এটাকে কি বলে? ভ্যান্ডার ওয়াল, ভ্যান্ডার ওয়াল। আচ্ছা, তো ভ্যান্ডার ওয়াল বল, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল বল। এটা কি? এই যে দুইটার মধ্যে যে বন্ড কাজ করে, এটাকে বলে ভ্যান্ডার ওয়াল বল। ওকে ফাইন, এতটুকু জানলেই হয় যে ভ্যান্ডার, আর মনে রাখবে এটা সবচেয়ে দুর্বল বল।
অণুগুলোর মধ্যে যে বল কাজ করে তার মধ্যে এটা দুর্বল বল। ওকে, আয়নিক আর কোভালেন্টের মধ্যে কার শক্তি বেশি? একজন প্রশ্ন করছে, তাহলে বলো কার শক্তি বেশি? হ্যাঁ, কার শক্তি বেশি? আয়নিকের বেশি, আয়নিকের বেশি। আন্তঃআণবিক বল, দেখো আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ কত? আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ মানে এই যে ধরো একটা অণু, এটা একটা অণু, এদের মধ্যে দূরত্বের পরিমাণ কত? 10⁻⁹ 10⁻⁹। তাহলে ওদের মধ্যে দূরত্ব কত? 10⁻⁹। ঠিক আছে, 10 এই সংখ্যাগুলো তোমাদের আসে, যেগুলো ভাইয়া বলবো এগুলা তোমাদের সংখ্যাগুলা আছে। আচ্ছা, সংশক্তি বল, এটা নিয়ে আমরা পরেও আলোচনা করব। সংশক্তি বল কি? নিজের মধ্যে ধরো একটা পদার্থ, এর নিজের মধ্যে যে অণুগুলা আছে, ধরো এটা একটা পদার্থ, এর নিজের অণুগুলার মধ্যে যে আকর্ষণটা সেটাকে বলে সংশক্তি বল। সংশক্তি বল মানে কি? নিজেদের মধ্যে একটা পদার্থ ওর নিজের মধ্যে যে বল আকর্ষণটা কাজ করে সেটাকে বলে সংশক্তি বল। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত পরে আছে। এবার আসো আন্তঃআণবিক স্থানের, মানে আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে প্রবাহী। একটা কি? কঠিন আর একটা প্রবাহী। তাহলে প্রবাহীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা অসংকোচনীয় প্রবাহী, হ্যাঁ প্রবাহী মানে যেগুলো প্রবাহমান। ঠিক আছে, আচ্ছা তো কি বলছে? এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অসংকোচনীয় প্রবাহী আর যেমন আমরা বলি যে তরল, তরলকে অসংকোচনীয় এবং সংকোচনীয় প্রবাহী যেমন বলা হচ্ছে গ্যাস। যেমন কাকে বলা হয়? গ্যাসকে বলা হচ্ছে। ওকে, তাহলে সংকোচনীয় অসংকোচনীয়, যেমন আমরা জানি গ্যাসকে কম্প্রেস করা হয়, তোমরা যেমন সিএনজি। আচ্ছা, কেউ বলতে পারবা সিএনজি? সিএনজি তে চলাফেরা করো না, সিএনজি, সিএনজির ফুল ফর্ম কেউ বলতে পারবা? সিএনজির ফুল ফর্ম কে পারো জানো? মানে এগুলো তো সবাই জানা উচিত, মানে অনেক সময় এই ধরনের কমন অ্যাব্রিভিয়েশন তোমাদের লাগে, বুঝছো? দেখি বলো। তাহলে আমরা এখানে যেটা জানলাম, তোমরা কমেন্ট করো যে সিএনজি এর ফুল ফর্ম কি। তো এখানে দেখো অসংকোচনীয় প্রবাহী, সংকোচনীয় প্রবাহী। তাহলে সংকোচনীয় মানে আমরা চাপ দিতে পারবো, আর অসংকোচনীয় এটাকে আমরা চাপাচাপি করতে পারবো না। যেমন পানিকে কখনো চাপ দেওয়া যায়? পানিকে কি চাপ দেওয়া যায় বলো? পানিকে চাপ দিয়ে তুমি ছোট করতে পারবা? লাভ হয় না, এই জন্য এটাকে অসংকোচনীয়। ঠিক আছে, এটাকে কি বলে? অসংকোচনীয়। আচ্ছা ফাইন, তাহলে আমরা কঠিন প্রবাহী বুঝলাম। প্রবাহী আবার দুই রকম, একটা তরল, একটা গ্যাস। গ্যাস হচ্ছে সংকোচনীয়, চাপ দেওয়া যায়, ওটাকে সংকোচন করা যায় না। এখন একটা স্পেশাল জিনিস আমরা দেখলাম, যে একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে বলা হয়েছে যে দেখো সমান সংখ্যক ধন ও ঋণাত্মক আয়ন যদি তৈরি হয়, এটাকে কি বলে? এটাকে বলে প্লাজমা অবস্থা। কি বলা হচ্ছে? যে ধরো কোনো একটা কিছুর ভিতরে সমান সংখ্যক ধনাত্মক আয়ন আছে, এমন একটা দশা, এখানে সমান সংখ্যক ধনাত্মক আর ঋণাত্মক, সমান সংখ্যক ধনাত্মক সমান সংখ্যক ঋণাত্মক আয়ন আছে, এই অবস্থাটাকে কি বলে? প্লাজমা অবস্থা। এই অবস্থাটাকে কি বলে? প্লাজমা। তাহলে তোমাকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, প্লাজমা অবস্থা একটা বিশেষ ধরনের অবস্থা। হ্যাঁ, কি বলছে? ওকে দেখো, গুড, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তার মানে দেখো তোমরাই বলছো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, তার মানে গ্যাসটাকে কি করা হয়? কম্প্রেস করা হয়, সংকোচন করা হয়। গ্যাসটাকে কি করা হয়? সংকোচন করা হয়। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা, হ্যাঁ দেখো এই জায়গায় আকর্ষিক বল, বিকর্ষিক বল, হ্যাঁ আকর্ষিক বল, বিকর্ষিক বল, এগুলো নিয়ে তোমাদের বলার কিছু নাই, তোমরা বুঝো আকর্ষণ বিকর্ষণ। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো, ধরো একটা কথা বলছে, ধরো আমি কোন একটা বস্তুটিকে টেনে আমি প্রসারিত করতে চাইলে অণুসমূহের পারস্পরিক দূরত্ব বেড়ে যায় এবং প্রত্যায়নক বলকে আকর্ষিক, মানে ধরো আমি টানতে চাইলাম, এটা আমি এদিকে টানতেছি প্রসারিত করার জন্য, তখন ওর নিজের ভিতরে একটা বল কাজ করবে না, তাহলে এটা কি? আকর্ষণ, নিজের ভিতরে। আবার ধরো আমি চাপ দিতে চাইলাম, তখন সে বিকর্ষণ হইতে চাবে, ছুটাইতে চাবে, আমি ওরে চাপ দিতেছি, ও ছুটতে চাচ্ছে, তার মানে ও তখন বিকর্ষিক। তাহলে এটাই বলছে যে ধরো আমি যদি সংকুচিত করতে চাই, তখন প্রত্যায়নক বল মানে রিস্টোরিং, আমি সংকুচিত করতে চাইলাম কিন্তু ওর ভিতর থেকে ও কি করতে চাচ্ছে? আমাকে পিছন উল্টা দিকে ঠেলা দিচ্ছে, তার মানে আমাকে বিকর্ষণ করছে। এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এখানে কিছু নাই,
এবার আসি স্থিতিস্থাপকতা নিয়ে আমরা কিছু জিনিস জানবো। স্থিতিস্থাপকতা এই ব্যাপারগুলো সংজ্ঞাগুলা নিয়ে আমাদের জানবে। স্থিতিস্থাপকতা কি, হ্যাঁ, এই জিনিসটা কিসের উপরে নির্ভর করে? এটা বিকৃতির মান, এই যে দেখো, বলের পরিমাণ, বলের প্রয়োগ বিন্দু এবং বস্তুর ধর্মের উপর নির্ভর করে। তাহলে বিকৃতির মান বলের পরিমাণ, বলের প্রয়োগ বিন্দু এবং বস্তুর ধর্মের উপর নির্ভর করতেছে। বিকৃতির মানটা কি? ধরো আমি একটা জিনিসকে টানবো, এটা কি পরিমাণ? বিকৃতি মানে কি? ওর পরিবর্তন। ধরো আমি একটা ইলাস্টিক কিছুকে টানতেছি, টানলাম, তো কি পরিমাণ পরিবর্তন হইলো, এইটা কিসের উপরে নির্ভর করে? বলের পরিমাণের উপরে, প্রয়োগ বিন্দু কোনটার উপরে, কোন জায়গায় বরাবর তুমি টান দিতেছো, এবং বস্তুর ধর্মের উপরে, বস্তুর ধর্মের উপর নির্ভর করে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার আসো সংজ্ঞার ক্ষেত্রে আমরা কিছু সংজ্ঞাগুলা রিডিং দিব। হ্যাঁ, সংজ্ঞাগুলা একটু রিডিং দিয়ে যাব। যেমন নমনীয় বস্তু, হ্যাঁ, মানে আমরা ওরে চাপ দিলেই ও বেঁকে যাবে। যেমন প্লাস্টিক একটু হাইড করো, এটা বেঁকে যাবে। হ্যাঁ, তার মানে যেটা বিকৃত হয়, নমনীয়, বিকৃত হয়, বিকৃত মানে পরিবর্তন হয়, সেটাকে নমনীয় বলা হয়। আচ্ছা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? খেয়াল করো, পূর্ণ স্থিতিস্থাপক তার মানে একটা বস্তুকে আমি মানে টানলাম, টানার পর আমি ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় চলে আসলো, একদম আগের মতো হয়ে গেল। এটাকে বলে পূর্ণ স্থিতিস্থাপক। কি বলে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। ঠিক আছে, পূর্ণ দৃঢ় বস্তু। তো পূর্ণ দৃঢ় বস্তু কি? টানলেও লাভ নাই, মানে ও ওর মতোই থাকবে। ঠিক আছে, এটা ধরো এইভাবে আছে, এটা যদি আমি টানি কিছু হবে, তাহলে এইগুলা হচ্ছে ধরো একটা দৃঢ় বস্তু, যে ওকে টানলেও কিছু হবে না, পরিবর্তন হবে না, দৃঢ় বস্তু, এই কথাটা বলছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল পূর্ণ দৃঢ় বস্তু। সংজ্ঞাগুলো আর কি বুঝে নিবা। স্থিতিস্থাপক সীমা, সীমা মানে কি? ধরো আমি যতটুকুর মধ্যে, ধরো একটা বস্তু, এটারে আমি এতটুকুর মধ্যে যদি আমি টানি, তাহলে ও আগের জায়গায় আসবে। এখন এর থেকে যদি আমি বেশি টেনে ফেলি, ওর সীমা হচ্ছে এতটুকু, এখন আমি ওর টেনে এতটুকু করলাম, তাহলে ও আর আগের জায়গায় ফেরত আসবে না। সীমার অতিক্রম করলে সে আর আগের জায়গায় আসবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি তুমি একটা বস্তুকে টানো, স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি টানো, তাহলে বস্তুটা আবার আগের জায়গায় চলে আসবে, এটাই বলছে। এখন এর মধ্যে বলছে, দেখো, হ্যাঁ, এর মধ্যে বলছে স্থিতিস্থাপক সীমা কম কার, হ্যাঁ, কম বেশি এগুলা কার? তাহলে ইস্পাত ও হীরার ওদের স্থিতিস্থাপক সীমাটা একটু বেশি, মানে রেঞ্জ বেশি, ওরা অনেকখানি তুমি পর্যন্ত টানতে পারবা। হ্যাঁ, তাহলে এটা কি মনে রাখবা? হীরা, হীরা এবং হচ্ছে ইস্পাত, ইস্পাত। ঠিক আছে, আচ্ছা। আবার বলছে দস্তার স্থিতিস্থাপক সীমা খুব কম। দস্তা কিসের? দস্তারটা আবার একটু কম, দস্তার ইয়েটা কি একটু কম। ঠিক আছে, দস্তার স্থিতিস্থাপক সীমাটা কম। ওকে, ফাইন। এখন আসো অসহ পীড়ন, বা এই কথাগুলো যে বলছে, কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে। ঠিক আছে, ধরো এই যে এটার কথা বলা হচ্ছে যে একটা পীড়ন, যে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর আমি একটা ভার প্রয়োগ করলাম, অসহনীয়, হ্যাঁ, মানে নেওয়া যাচ্ছে না এমন ভার আমি প্রয়োগ করলাম, এটারে কি বলে? পীড়ন বলে। এটারে কি বলে? পীড়ন। ঠিক আছে, অসহ পীড়ন মানে কি? মানে এক্সেস ভার, অসহ ভার ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল, মানে একটা ক্ষেত্রফলের উপর আমি ভারটা প্রয়োগ করলাম। আচ্ছা, এই জিনিসটাই। ঠিক আছে, অসহ ভার মানে কি? অসহ ভার মানে হচ্ছে যে তুমি ধরো এমন একটা ভার, এটা যেটা ছিঁড়ে যায়, তোমার হচ্ছে কোনো বস্তু ভেঙে যায়, এমন একটা। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার আসো স্থিতিস্থাপক ক্লান্তি, এগুলো হচ্ছে সংজ্ঞা, বুঝছো? এখানে সংজ্ঞা, এগুলা একটু তথ্য, এই জায়গাগুলো মনে রাখবা, সংজ্ঞাটা বুঝে মনে রাখবা। স্থিতিস্থাপক ক্লান্তি এটা কি? এটা ব্যাখ্যা করছেন কে? বিজ্ঞানী কেলভিন। কে? বিজ্ঞানী কেলভিন এটাকে ব্যাখ্যা করছেন। তো উনি কি বলছেন? যে তুমি একটা জিনিসকে টানতে টানতে, যখন টানতে টানতে ওর স্থিতিস্থাপকতা আর ওর মানে নষ্ট হয়ে গেছে, মানে ওটার আর আগের জায়গায় আসতেছে না, বারবার ধরো টানতেছে একটা জিনিসকে, টানবা টানবা, টানতে টানতে একটা টাইমে তার স্থিতিস্থাপকতা কমে যায়। ঠিক আছে, সে আর আগের মতো স্থিতিস্থাপক ধর্ম দেখায় না। এই বৈশিষ্ট্যটাকে, মানে এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপক
ক্লান্তি, ঠিক আছে, ইলাস্টিক ফ্যাটিগ, ইলাস্টিক ফ্যাটিগ, ওকে, ইলাস্টিক ফ্যাটিগ বলা হয়। ওকে, এটার ব্যাখ্যা কে দিছেন? এটার ব্যাখ্যা দিছেন বিজ্ঞানী কেলভিন। এবার আসো বিকৃতি, দেখো কি বলছে, বিকৃতি, ঠিক আছে, বিকৃতি। হ্যাঁ, এই বিকৃতি মানে কি বলতো? বিকৃতি মানে পরিবর্তন, তার নিজের একটা পরিবর্তন হয়েছে, বিকৃতি। তো বিকৃতির প্রকার ভেদে দেখো, দৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন বিকৃতি, আয়তন বিকৃতি। মানে কতটুকু পরিবর্তন। ধরো আমি তোমারে বললাম যে 1 মিটার থেকে একটা জিনিস 2 মিটার হয়েছে, কত? 2 মিটার হয়েছে। হ্যাঁ, তাহলে ওর পরিবর্তন কত? তাহলে ওর বিকৃতি কত? আমরা এভাবে লিখবো, ওর পরিবর্তন কতটুকু হয়েছে? 1 মিটার ডিভাইডেড বাই ওর আদি দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে 1 ডিভাইডেড বাই 1, তাহলে 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিকৃতির কথা, যে আমার পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো আমাকে যখন বলা হবে, হ্যাঁ দেখো, আমাকে যখন বলা হবে যে 1 মিটার থেকে 2 মিটার পরিবর্তন হইলো, মানে ওর বাড়লো 1 মিটার থেকে, তার মানে ওর পরিবর্তনটা কত? 1। আর ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, আগের যে দৈর্ঘ্যটা সেটাও ছিল 1, তাহলে আমার বিকৃতি কত? 1। ঠিক আছে, এখন বিকৃতি 3 রকমের হতে পারে, দৈর্ঘ্য, কৃন্তন, আয়তন। দৈর্ঘ্য, কৃন্তন আর কি? আয়তন। ঠিক আছে, দৈর্ঘ্য, কৃন্তন, আয়তন। এখন তুমি দেখো এই যে দৈর্ঘ্য, কৃন্তন, আয়তন, দৈর্ঘ্য বিকৃতি কি? হ্যাঁ, আমি দৈর্ঘ্য বাড়াইলাম। কৃন্তন বিকৃতি বা আকার বা মোচড়, কৃন্তন, আকার, মোচড়, ঠিক আছে, 3টা নাম আর কি আলাদা। তো কৃন্তন বিকৃতি এটা আকার পরিবর্তন, দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য বাড়ছে বা কমছে, আকার বিকৃতি মানে কি? আকারটা ধরো এরকম ছিল, একটু বেঁকে গেছে, এরকম হয়েছে, তো এটাকে বলে কি? কৃন্তন বা আকার বিকৃতি। আয়তন বিকৃতি, খেয়াল করো কি বলছে? আয়তন বিকৃতি, তার মানে ওরা আয়তনের, ধরো এরকম ছিল, আয়তনটা পরিবর্তন হয়েছে, তাহলে আয়তন বিকৃতি হচ্ছে সেটা, আয়তনের পরিবর্তন। হ্যাঁ, ওকে, দেখো আচ্ছা, দেখছো, তাহলে আয়তন বিকৃতি মানে কি? আমার আয়তন পরিবর্তন হবে। এতটুকু জানলেই হচ্ছে তোমাদের, এখানে আর কিছু না, এখানে আর কিছুই নেই। এই যে এইখানে কেমনে হইছে, কি হইছে, ওগুলা তোমাদের এত কনসার্নের কিছু না। মেইন জিনিসটা বুঝবা যে কোনটাতে কি। দৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন মানে হচ্ছে আকার বিকৃতি, আকারটা পরিবর্তন হয়েছে। যেমন এইখানে দেখো একটা জিনিস দেখাইছে যে ও ধরো এরকম ছিল, হ্যাঁ এরকম, এখন এরকম থেকে ওর বল প্রয়োগ করার পর ওর আকারটা পাল্টে গেল, দেখে একটু এরকম হয়ে গেল। আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম, একটু আকারের অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হইলো, তাই না? এই যে দেখছো, এই ছবিটাতে দেখলে বুঝবা। তাহলে এই বিকৃতিটাকে আমরা বলি হচ্ছে কৃন্তন বিকৃতি। আচ্ছা, বিকৃতি বুঝলা যে আচ্ছা এরকম বিকৃতি। এখন এই বিকৃতির জন্য এটা কি অটোমেটিক হবে? অটোমেটিক হয়? হয়তো না, আমার একটা বল প্রয়োগ করতে হবে, রাইট? আমার একটা বল প্রয়োগ করতে হবে, না হলে কি বিকৃতি হবে? তার মানে আমার এই যে বলটা আমরা প্রয়োগ করব, এইটার ক্ষেত্রে চলে আসে একটা নতুন কনসেপ্ট, পীড়ন বা স্ট্রেস। পীড়ন বা স্ট্রেস। হ্যাঁ, তাহলে বিকৃতি ইংরেজি কি? বিকৃতি ইংরেজি হচ্ছে স্ট্রেইন। বিকৃতি ইংরেজি কি? স্ট্রেইন। আর পীড়ন ইংরেজি কি? স্ট্রেস। ওকে, পীড়ন ইংরেজি কি? স্ট্রেস। ওকে, আচ্ছা ফাইন। এখন আসো, এই যে আমরা এইখানে বলতেছি আয়তন বিকৃতি, স্মল বি, ভি বাই ভি, মানে দেখো আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। হ্যাঁ, এগুলো থেকে কোনো ম্যাথ আসবে না, কোনো ম্যাথ মেডিকেলে আসে না। হ্যাঁ, কোনো ম্যাথ মেডিকেলে আসে না। এখন তুমি দেখো বিকৃতির একক বা মাত্রা এগুলা কোনোটাই তোমার হচ্ছে নাই। কেন নাই? দেখো ভি বাই ভি, আয়তন বাই আয়তন, এখানে কি একক থাকবে? কাটাকাটি না, সমান সমান না, তার মানে বিকৃতির কোনো একক আছে? একক নাই। আচ্ছা গেল, বুঝলা, একক মাত্রা কোনোটাই নাই। এখন এই যে বিকৃতিগুলো হচ্ছে, এই যে আমি দৈর্ঘ্য বিকৃতি একটা পরিবর্তন হইলো, এটা কেন হয়েছে? দৈর্ঘ্য পীড়নের জন্য। তার মানে আমি একটা ফোর্স, আমি কি করছি? একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, যার জন্য আমার এই পরিবর্তনটা হচ্ছে। তো পীড়ন, হ্যাঁ দেখো পীড়নের কথা বলছে, তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু কি? এফ বাই এ। পীড়ন ইজ ইকুয়াল টু কি? এফ ডিভাইডেড বাই এ। এফ ডিভাইডেড বাই এ। দেখো পীড়নের প্রকার ভেদে আমরা বলতেছি দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। তার মানে দৈর্ঘ্য পীড়ন কি? দৈর্ঘ্যে বিকৃতির জন্য আমি যে ফোর্স দিচ্ছি দৈর্ঘ্য পীড়ন, আকার পরিবর্তনের জন্য যে ফোর্স দিচ্ছি আকার পীড়ন,
এবং আয়তন পরিবর্তনের জন্য যে ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে আয়তন পীড়ন। আচ্ছা দেখো দৈর্ঘ্য পীড়ন কি? পীড়ন মানে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। তার মানে দেখো এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ। আকারের ক্ষেত্রে ক্লিন্টন পীড়ন বল বাই ক্ষেত্রফল, দেখছো, বল বাই ক্ষেত্রফল। আয়তন পীড়ন, আয়তন পীড়ন কি বলছে? আয়তন বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন প্রয়োগ করতে হয় তাকে আয়তন পীড়ন বলে। তাকে কি বলে? আয়তন পীড়ন বলে। ওকে, দেখো ওকে, তাহলে এগুলো তো আমাদের একদম ইজি। এফ বাই এফ বাই এফ বাই এফ বাই এ, ফোর্স পার ইউনিট এরিয়া। সূত্রগুলো লাগবে, ইয়েস সূত্র তো লাগবে। আমি তো সূত্রের কথা বললামই, সূত্রের কথা বললামই তোমাদেরকে, বললাম না সূত্র। কি ম্যাথ আসবে ভাইয়া বলে দিব, কোন জায়গা থেকে একটু কি ম্যাথ আসলেও আসতে পারে সেটা ভাইয়া বলে দিব, ডোন্ট ওয়ারি। এখানে তোমাদের এইসব ম্যাথ দেয় না। ধরো পীড়নের এইটা কি তোমার একটা ম্যাথ দিলে তোমার কি সমস্যা? ধরো তুমি তো ফর্মুলা জানতেই হবে, ফোর্স বার পার ইউনিট এরিয়া, তাই না? তাহলে ফোর্সের একটা মান দিল, এত বল প্রয়োগ করা হয়েছে এত ক্ষেত্রফলের উপরে, তাহলে তুমি এফ বাই এ দিয়ে পারবা না। জাস্ট এতটুকু যদি আসে, জাস্ট এতটুকু, এইভাবে আসে নাই, আমি বললাম আর কি, যদি আসে বড়জোর এইভাবেই আসে। এখন দেখো তিনটা আমরা বুঝলাম, তিন ধরনের পীড়ন, তিন ধরনের বিকৃতি। স্বাভাবিক, তিন ধরনের বিকৃতির জন্য তিন ধরনের পীড়নই কাজ করবে, কারণ পীড়নের সাথে বিকৃতির একটা সম্পর্ক। তুমি যদি পীড়ন না দাও তাহলে বিকৃতি হবে না। হবে? একা একা কি কোনো পরিবর্তন হয়? হয় না। তো তার মানে আমার পীড়ন দিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? পীড়নের সাথে বিকৃতির একটা সম্পর্ক আছে, এরা প্রপোর্শনাল, সমানুপাতিক। তার মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝে গেলাম, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন। এখন আসো পীড়নের একক, মাত্রা, এগুলো আমাদের মেডিকেলে আসে। মেডিকেলে কি আসে? পীড়নের একক, মাত্রা, এইসব জিনিস। তো পীড়নের একক কি দেখো তো, ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, তাহলে আমার কি ফোর্স কি? নিউটন। এরিয়া কি? মিটার স্কোয়ার। তাহলে আমার ইয়ে কত আসে? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। বা মানে অথবা এটাকে আমরা কি বলি? প্যাসকেল। এটাকে আমরা কি বলি? প্যাসকেল। প্যাসকেল মানে চাপের একক আর কি। আচ্ছা যাই হোক, এরপরে আসো ওর একক, মানে সরি মাত্রা, এম এল ইনভার্স টি ইনভার্স 2। এটা মুখস্থ করবা না, দেখো আমরা চেষ্টা করব একটা সূত্র থেকে মাত্রাটা বের করতে, আমাদের এত যেন মুখস্থ না করা লাগে। হ্যাঁ, ফোর্সের মাত্রা কি তোমরা জানো? এম এল টি ইনভার্স 1। কত? এম এল, হ্যাঁ, এম এল সরি টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2, ঠিক আছে? এটা তো তোমরা জানো। কেন এম এল টি ইনভার্স 2? কারণ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। ভরের জন্য এম, আর ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2, এটা তো তোমরা জানো। আচ্ছা গেল, ডিভাইডেড বাই এরিয়া, এরিয়ার জন্য মাত্রা কি? এল স্কোয়ার, তাই না? মিটার স্কোয়ার, তার মানে এল স্কোয়ার। এখন তাহলে তুমি এখানে কাটাকাটি করে এল এল, তাহলে আমার এখান থেকে কি আসবে? এম এল ইনভার্স টি ইনভার্স 2, এম এল ইনভার্স টি ইনভার্স 2, ঠিক আছে? তাহলে দেখো আমার হয়ে গেছে। তার মানে আমরা এই ধরনের মাত্রাগুলো আমরা বের করব, আমাদের অন্য কিছু লাগবে না। আমরা মাত্রাগুলো কি করব? এখান থেকে বের করব, ঠিক আছে? আমরা মাত্রাগুলো নিজেরাই বের করতে পারি, আমাদের মুখস্থ করার দরকার নাই। ওকে গেল। এই ধরনের এইখানে এইসব দশমিকের এইসবের ম্যাথ তোমাদের দেয় না। তো আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতেছিলাম, মাত্র বললাম যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, তাই না? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। এই যে এটা কি কার সূত্র? হুকের সূত্র, বিজ্ঞানী হুক। এটাকে কার বলে? হুকের সূত্র। যে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, ওই যে রেঞ্জ, স্থিতিস্থাপক সীমা, এর বাইরে গেলে নষ্ট হবে। তো এই সীমার মধ্যে তুমি যদি একটা বস্তুর উপরে যে পরিমাণ স্ট্রেস দিবা, বল প্রয়োগ করবা, ওই পরিমাণই তার বিকৃতি ঘটবে, ঠিক আছে? এই কথাটাই বলছে। তার মানে তারা সমানুপাতিক, তার মানে তারা সমানুপাতিক। আচ্ছা, তো এখন এই যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এখান থেকে প্রপোর্শনাল সাইন উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করি, তাই না? এটা তো সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো, পীড়ন ইজ ইকুয়াল টু ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে এই যে ধ্রুবকটা, পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক,
ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক। এই ধ্রুবকটা নিয়ে আমাদের কিছু জিনিস আছে, যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এখান থেকে আমরা এটাই বলতে পারি। তাহলে এই কনস্ট্যান্টটা দেখো কি বলছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি বলে, এটাকে কি বলে, মডিউলাস অফ ইলাস্টিসিটি। একে স্থিতিস্থাপক ধ্রুবকও বলা হয়। কি বলা হয়? স্থিতিস্থাপক ধ্রুবক। ওকে ফাইন। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর এটা নির্ভর করে, আর কিছুর উপরে না। তাহলে দুইটা জিনিস, এই কনস্ট্যান্ট, এই ধ্রুবকটা যেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা কিসের উপরে ডিপেন্ড করে? প্রকৃতি, তাপমাত্রা। প্রকৃতি আর তাপমাত্রা এই দুইটার জিনিসের উপরে নির্ভর করবে। তাপমাত্রার সাথে সাথেই কনস্ট্যান্ট পরিবর্তন হতে পারে, এবং এক একটা পদার্থ, ধরো লোহা, ওর ক্ষেত্রে একরকম। তুমি যদি বলো ইস্পাত, মানে ইস্পাত না, দস্তা মানে জিঙ্ক, ওর ক্ষেত্রে একরকম। তামার ক্ষেত্রে একরকম। তার মানে এগুলা এক একটার ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ঠিক আছে, এই কথাটা বলছে। আচ্ছা ফাইন, এবার আসো, এই জিনিসটা তো বুঝলা কিসের উপর নির্ভর করে, এগুলা একটু আসে, এগুলা কম্পারেটিভলি একটু বেশি আসে। ওকে ফাইন। এখানে দেখো অসহ বল বা ব্রেকিং ওয়েট, এটার কথা বলছে। হ্যাঁ, মানে কি, ন্যূনতম যে বলের ক্রিয়ায় তারটি ছিঁড়ে যায়, মানে যেই বল পর্যন্ত বা যেই ভারের কারণে একটা তার ছিঁড়ে যেতে পারে, তো ওইটা কি তার জন্য অসহনীয়, তার মানে সে ধরে রাখতে পারে নাই, তার অসহন মানে তার ধৈর্যের বাইরে ছিল, এজন্য এটাকে বলে অসহ বল। সেসব ক্ষেত্রে এটাকে কি বলে? অসহ বল। এখানে আসো, দেখো একটা লাইন বলছে, এই লাইনটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। কোনটা? ইস্পাত। ইস্পাত রাবার থেকে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, শাল আসে না, শাল আসে না, শালও আসবে না। ওকে ওকে, দেখো এরপরে আমরা এই জায়গায় কিছু জিনিস বলবো। এইখানে তোমাদের এগুলো দরকার নাই, এটা তোমার দরকার নাই, তোমার মাথায় রাখতে হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক রাবারের চেয়ে। এখন দেখো, বলতো পীড়ন কয় প্রকার হইলো? 3 প্রকার। বিকৃতি কয় প্রকার হলো? 3 প্রকার। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার হবে? 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার হবে? 3 প্রকার। ভেরি নর্মাল, তাই না? এটাও তো 3 প্রকার হবে, রাইট? তো এইখানে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। কত কি? পীড়ন বাই বিকৃতি। পীড়ন ও বিকৃতি একটা স্কেলার রাশি, কাজেই স্থিতিস্থাপক গুণাঙ্ক স্কেলার রাশি। স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? পীড়ন ও বিকৃতি স্কেলার রাশি, কাজেই স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা কি? স্কেলার রাশি। স্কেলার রাশি। ওকে আচ্ছা, এখন তুমি দেখো পীড়ন বাই বিকৃতি, এটা তো স্কেলার, তো এটাও স্কেলার। এই স্কেলার না ভেক্টর, এই ধরনের প্রশ্নগুলা আসে। এটা ভেক্টর কিনা, ওটা স্কেলার কিনা, এগুলো আসে। এখন গুড, তোমরা বলছো 3 প্রকার। তাহলে দেখো, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কর মাত্রা কি হবে? দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু বলা হয়েছে পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতির কি কোনো একক আছে? কিছু আছে? মাত্রা আছে? নাই। বিকৃতির তো কিছুই নাই। তার মানে আমরা বলতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্কর মাত্রা পীড়নের মাত্রা সেম, এটার মাত্রা আর এটার মাত্রা সেম, কারণ বিকৃতির তো কোনো এখানে অবদান নাই, বিকৃতি তো জিরো। বিকৃতি জিরো, ওর কোনো একক নাই, মাত্রা নাই, কিছু নাই। সো আমরা এটাই বলতে পারি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক যদি তোমাকে বলে, তাহলে তুমি বলবা নিউটন পার মিটার স্কয়ার, অথবা স্কেল তোমার হচ্ছে প্যাসকেল। গুণাঙ্ক। আচ্ছা এখন আসো, তাহলে আমরা বললাম স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। ফয়সাল, একটু পানি দিও তো, ঠান্ডা পানি আছে? আচ্ছা নরমাল পানি একটু দিও তো ভাই। ওকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, কারণ আমরা বলেছি পীড়ন 3 প্রকারটা 3 প্রকার। দেখো, দৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি, এটা কি? ইয়ং এর গুণাঙ্ক। এরপরে ওই যে বললাম কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন, ওটার জন্য দৃঢ়তার গুণাঙ্ক। আর লাস্টে দেখো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের, তাহলে আয়তনের পীড়ন বাই বিকৃতি, ওটা ইজ ইকুয়াল টু আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তার এটা তো বললাম, আর ইয়ং এরটা হচ্ছে দৈর্ঘ্য ব্যাপার। ঠিক আছে, দৈর্ঘ্যের ব্যাপার।
সবাই মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের তিনটা। এখন আসি এদের থেকে ভাই আমাদের কি প্রশ্ন। দেখো এইখানে কি তোমাকে ইয়ং এর গুণাঙ্কের কি কোনো ম্যাথ আসবে? না ভাইয়া। তো একটু জাস্ট এই সংজ্ঞাটা দেখে যাবা। ইয়ং এর গুণাঙ্ক আমাকে কি বলে? দৈর্ঘ্য পীড়ন। মানে এটা কি নিয়ে কথা? দৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি। তাহলে আমারে বলছে দৈর্ঘ্য, এখানে কি বলছে? দৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো এখান থেকে আমাদের কি আসে? এফ বাই এ বাই এফ এল বাই এল, তাহলে এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা এই ফর্মুলাটা মাথায় রাখলে হবে। যেহেতু আমি আবারও বলতেছি এই ফর্মুলা থেকে তোমাদের কোনো ম্যাথ আসবে এরকম কোনো কিছুই নাই, এরকম কোনো কিছুই নাই। জাস্ট এইখান থেকে একটা ফর্মুলা তোমাদের আসে ফাইনালি, এই যে এফ বাই এ মানে পীড়ন আর বিকৃতিকে ভেঙে এই ফর্মুলাটা আসে। বাট এটা দিয়ে তোমাদের মেডিকেলে ওইভাবে কোনো ম্যাথ আসবে না, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা। ওইভাবে কোনো ম্যাথ আমি ওইভাবে দেখি নাই। তো ওকে, দেখো তাহলে আমরা কি কি পড়বো? এখানে ফর্মুলাটা পড়বো ভাইয়া, এর বাইরে আমাদের এখানে কিছুই দরকার নাই, বারবার বলতেছি কিন্তু। এবার দেখো এই যে মানগুলো, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ 2 × 10⁻11 কি কি দেখো, ই ই ই ই দুইটা অক্ষর, ই ই এভাবে মনে রাখো, 2 2 2 ইন্টু ই ই দুইটাই সেম 1 1 10⁻11 1 1 মানে দুইটাই সেম। দেখো 2 এখানে দুইটা অক্ষর, ইস্পাতের ইয়ং, ই ই 2 ই ই দুইটা সেম 11 মানে দুইটাই 1 1 10⁻11 আচ্ছা গেল। এই ধরনের মানগুলা ছোটখাটো একটু পড়া লাগে, মেডিকেলে আসলে ঘুরে ফিরে এগুলাই আসে। এখন আসো কাজ, যদি বলি আমি এর মাধ্যমে কতটুকু কাজ সম্পাদন হইল, তাহলে আমার ফর্মুলাটা চলে আসে এইটা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই ফর্মুলাটা মাথায় রাখবে। হ্যাঁ, কতটুকু কাজ, ধরো তুমি একটা পীড়ন দিয়ে তুমি একটা দৈর্ঘ্য এরকম পরিবর্তন করলা, এখন তোমার এখানে কতটুকু কাজ সম্পাদন হইলো সেটা আমরা কিভাবে বের করি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, হাফ ইন্টু পীড়ন, তাহলে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, তাহলে এইটা হচ্ছে তার কি মান। ওকে, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর মাত্রা, এটা ফাইন, এম এল ইনভার্স টি ইনভার্স 2, এটা তো আমরা পড়ছি, এগুলো সবই পড়া। তো এইখানে তোমাকে জাস্ট কাজের কথাটা মনে রাখতে হবে, কাজের কথা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, মানে এইটাকে ভাঙলে এইটাই পাওয়া যায়। তো তুমি এই ফর্মুলাটা মাথায় রাখবা, এই ফর্মুলাটা, কাজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত। তাহলে তোমাকে যদি বলে ওয়াই এর সাথে কাজের কি সম্পর্ক, ওয়াই এর সাথে কাজের কি সম্পর্ক? ভাই প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক। ওকে, এখানে কিছু লাগবে না, এগুলা বাদ। এই যে দেখো এইসব ম্যাথ, এইসব কিন্তু কিছুই লাগে, মানে এইগুলা থেকে তোমাদের ওইভাবে কিছুই দেয় না। এই যে এইসব -0.05 এগুলা থেকে তোমাদের কিছুই দেয় না। হ্যাঁ, বাট তোমরা ওই যে ফর্মুলাটা জানলে কিন্তু তুমি দেখবা ইজিলি তুমি যে কোনো কিছু বের করতে পারবা। এই জন্য আমরা বলি ফর্মুলা, যদি বাই চান্স তোমার দেয়ও এমন একটা জিনিস দিবে যে এই ফর্মুলাটা এল এর জায়গায় এল বসাবা, এ এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় এল, যদি আসো, বাট এই ধরনের কোনো প্রবলেম আমি কখনোই দেখিনি। দেখো এটা কোথায় আসে, এগুলো কোথায় আসে? এগুলো আসে দেখো এই যে চুয়েট, বুয়েট, কুয়েট, এইসব জায়গায় এই ধরনের ম্যাথগুলো আসে। তোমাদের কিন্তু এই ধরনের কোনো ক্রিটিক্যাল ম্যাথ বা এইসবে যাবে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আসো, এখানে কি বলছে? কৃন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক, কৃন্তন কাঠিন্যের গুণাঙ্ক, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি কি বলছে? n ইজ ইকুয়াল টু এফ বাই এ থিটা। হ্যাঁ, থিটার ব্যাপার, ওই যে অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হয়, ওদের আকার পরিবর্তন হলে অ্যাঙ্গেলের পরিবর্তন হয়, তো থিটাটা এখানে চলে আসছে। আচ্ছা ফাইন, তো এইটা গেল আমাদের। এখানে যেমন বলছে লোহার কাঠিন্যের গুণাঙ্ক কত? 7.7 × 10⁻10, 7.7 × 10⁻10।
আবার আসো আয়তন গুণাঙ্ক। আয়তন কতটুকু বাড়লো, ধরো তুমি পীড়ন দিলা, তাহলে কতটুকু পরিবর্তন হইলো, কতটুকু বাড়লো, তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন মানে কি, পীড়ন কি হবে এফ বাই এ, আর বিকৃতিকে আয়তন বিকৃতি স্মল ভি মানে পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন এটা। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এফ ইন্টু ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এ ইন্টু স্মল ভি, তাই না? এটা আমরা লেখা যায়, এই কথাটাই তো এখানে বলছে। তাহলে দেখো আমি একটা সিম্পল ফর্মুলা থেকে আমি কিন্তু পুরো জিনিসটা এখানে এমনি গুছায় ফেলতে পারি, এটা আমার মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, আমি ফর্মুলা জানি, আমি জানি আয়তন গুণাঙ্ক, তাহলে পীড়ন বাই বিকৃতি, আয়তন পীড়ন বাই বিকৃতি, এটা করলেই তো আমার হয়ে যাচ্ছে, এখানে তো আমার মুখস্থ করতে হবে না, করতে হবে কিছুই করতে হবে না। সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি, ঠিক আছে। তো কম্প্রেসিবিলিটি কি বলছে, কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের সংনম্যতা অনেক বেশি, গ্যাসের সংনম্যতা অনেক বেশি। সংনম্যতা ইজ ইকুয়াল টু 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে, এইটা, এটার কথা বলছে, ঠিক আছে, সংনম্যতা। তাহলে কেন সংনম্যতা কি, দেখো সংনম্যতা মানে কি, কম্প্রেস মানে ওরে কত চাপানো যায়, তাহলে গ্যাসের সংনম্যতা বেশি না, গ্যাসকে কি করা যায়, কম্প্রেস করা যায়, মানে চাপানো যায়, অনেক চাপানো যায়। কঠিন ও তরলকে এত করা যায়, করা যায় না, তাহলে গ্যাসের সংনম্যতা বেশি। এবং মনে রাখবা গ্যাসের এই যে সংনম্যতা, এই যে সংনম্যতা মানে কি চাপানো, আর আয়তন গুণাঙ্ক মানে কি আয়তন বাড়া, তাই না? তাহলে এখানে দেখো একটা কি বলছে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। মানে বুঝছো, আয়তন গুণাঙ্ক মানে কি, ধরো একটা আয়তন ও কত বাড়তেছে, ও কত বাড়তেছে, বৃদ্ধি হচ্ছে। আর সংনম্যতায় কি বলছে, যে আয়তনটারে চাপানো, কম্প্রেস করা, চাপানো। তাহলে দুইটা বিপরীত না, এটা এটার বিপরীত রাশি, রাইট? ওকে, এখন আসো এই জায়গায় কিছু তথ্য তোমাদেরকে বলছে। এই যে আয়তন গুণাঙ্ককে আমরা কি বলি, অসংনম্যতা বলি। উল্টা, সংনম্যতার বিপরীত রাশি কোনটা, আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ককে আমরা কি বলতে পারি, অসংনম্যতা, ইনকম্প্রেসিবিলিটি, মানে ওটারে চাপানো না, ওটা বৃদ্ধি হচ্ছে, ওটারে চাপানো যাবে না। আচ্ছা, হ্যাঁ, কঠিন পদার্থের খেয়াল করো, কঠিন পদার্থগুলার সব রকমের গুণাঙ্ক থাকে, ইয়ং এর গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, তারপরে হচ্ছে যে তোমার আয়তন গুণাঙ্ক সব থাকে, সবগুলোই আছে। তরল ও বায়বীয় পদার্থের শুধু আয়তন গুণাঙ্ক আছে। তার মানে তরল, দেখো তরলের কি দৈর্ঘ্য আছে, তরলের কি আকার আছে, তাহলে ওদের কি এই ধরনের গুণাঙ্ক হবে, হবে না। ওদের সপক্ষে কি আয়তন আছে, তরলের আয়তন আছে, গ্যাসের আয়তন, তার মানে ওদের ক্ষেত্রে আমি শুধু আয়তনের পরিবর্তন করতে পারবো। এজন্য বলা হচ্ছে গ্যাস আর তরলের শুধুমাত্র আয়তন গুণাঙ্ক। বুঝছো, এগুলো বুঝে মনে রাখবা, কিন্তু মুখস্থ করবা না যে গ্যাস ও তরলের আয়তন গুণাঙ্ক কঠিন না, কঠিনের তো সবই থাকবে, সবগুলোই থাকবে, কারণ কঠিন, এটা একটা কঠিন, ওরে লম্বা করা যাবে, ওর আয়তন পরিবর্তন করা যাবে, ওর আকার পরিবর্তন করা যাবে, তাহলে ওর সবই করা যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমার হিসেব আলাদা, গ্যাস তরল ওদের ক্ষেত্রে কিন্তু আমি দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবো না, ওদের ক্ষেত্রে আমি আকার পরিবর্তন করা যায় না। সবাই বুঝছো, বলো সবাই কি এটা বুঝছো এগুলো নিয়ে? বুঝছো,
গুড, ওকে ফাইন। এবার আসো তাহলে আমাদের কেন ঘর্ষণ সান্দ্রতা, ওকে এটাতে আসি আমরা। কি বলা হচ্ছে দেখো, এই যে ছকটা, এই ছকটা না একটু ঝামেলার, মানে একটু ঝামেলার বলতে এটারে তোমার কয়েকটা জায়গা মুখস্থ, তবে আমি কয়েকটা একটু বলে দিই বেশি করে, যেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ইস্পাত, ইস্পাত, ইস্পাত একটা পড়বা, ঠিক আছে, ইস্পাত একটা পড়বা। তামা, সীসা, কাঁচ, এই যে নিচের গুলা পানি, পারদ, গ্লিসারিন, পানি, পারদ, গ্লিসারিন, এই তিনটা মাস্ট। এদের দেখো এরা তো তরল, তাহলে তরলের কি আছে, শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে। তরলের কি আছে, শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে, ঠিক আছে। এটা মাথায় রাখো, মানে তরলের কি শুধুমাত্র আয়তন গুণাঙ্ক এখানে আছে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। পানি, পানিতে দেখো পানিতে কয়টা শব্দ আছে, দুইটা, তাহলে 0.2, দেখো 0.2 আছে, হ্যাঁ পানিতে দুইটা শব্দ, 0.2 × 10⁻10। দেখো সবগুলাতেই কিন্তু 10⁻10, তাহলে তোমার 10 মানে 10⁻, কত এটা মুখস্থ করার কিছু নাই, সবগুলাতেই 10⁻10 আছে। আচ্ছা, তাহলে পানিতে দুইটা শব্দ, 2, 0.2। আচ্ছা, পারদ, হ্যাঁ পারদ, তাহলে দেখো পারদে মনে রাখো আমরা বলতাম যে এটার একটা ইয়ে ছিল, পারদের একটা কথা ছিল, ভুলে গেলাম, একটা প্রবাদের মতো কথা বলতো, ভুলে গেলাম। আচ্ছা দেখো, তাহলে পারদ এমনিতে আমি যদি বলি পারদ, পারদে মনে রাখো পারু, ওই যে দেবদাসের পারু ছিল না, পারু, পারু আর পারদ। আচ্ছা, পারু থেকে পারদ, তাহলে পারু কত, পারুতে কয়টা শব্দ, দুইটা, পারদে কয়টা, তিনটা, তাহলে ওদের দেখো 2 আর পারু থেকে পারদ, পারু পারদ, তাহলে 2 আর 3 এর মাঝামাঝি, 2 আর 3 এর মাঝামাঝি 2.6। গ্লিসারিনে কয়টা শব্দ, কয়টা অক্ষর, 4টা, তাহলে দেখো 0.4, কত 0.4, 0.4, এগুলা গেল। আর এইখানের সীসা, কাঁচ, এগুলা না একটু মুখস্থ করে ফেলবা, এগুলার স্পেশালি এগুলা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এইটা থেকে মানে আসতেও পারে আবার নাও আসতে পারে, হ্যাঁ বুঝছো। স্যার বইয়ে অনুশীলনীতে চুয়েট কুয়েটের প্রশ্ন আছে, দেখো অনুশীলনীর চুয়েট কুয়েটের যে প্রশ্নগুলো আছে, তুমি যদি মনে করো ওটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব, তাইলে ওটা করো, এমনি করে রাখো। অনুশীলনীর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যেটি যদি এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব হয়, তুমি একটু করে রাখো। বলা যায় না, অনেক সময় স্যাররা হুদাই তুলে দেয়, কারণ স্যাররা নিজেরা এত ফিজিক্স পারে না। সো স্যাররা যখন ফিজিক্স কোশ্চেন মানে করে, ওনারা না এত ভেবে করে না, ওনারা টুকটাক বায়োলজি পারে, বায়োলজি পারলেও কি, বায়োলজি বই থেকে একটা তুলে দেয়, একটা লাইন তুলে দিয়ে প্রশ্ন বানানো সহজ। কিন্তু ওনারা ফিজিক্স নিয়ে যে তোমারে অনেক ঘেটে অনেক কঠিন করে, হ্যাঁ ওকে, এটা তো এইটা না তারা পারে না, এইটা তারা পারে না, ঠিক আছে এই জিনিসটা। তো এই জন্য তারা ওইভাবে এগুলো নিয়ে ঘাটে না, যে না আমি একটা বানায় একটা অনেক কঠিন একটা প্রশ্ন দিব ইঞ্জিনিয়ারিং এর, এরকমটা হয় না। তো তারা তাদের এমন রেঞ্জেই দেয় যেটা তোমরাও পারবা, তারাও মানে বুঝে যে এটা মেডিকেলের পোলাপান রে, এটা তো আমার ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন দিয়ে লাভ নাই। তবে অনেক সময় যে থাকে না যে অনুশীলন থেকে একটা তুলে দেই, পাইসি একটা তুলে দেই, তো এরকম মাঝে মাঝে 1-2 বার করছে। তো এই জন্য বলি যে অনুশীলনী যাই আছে ওগুলো একটু করে ফেলো, হ্যাঁ ওগুলো একটু করে ফেলো। ওটা যদি অনেক কঠিন হয় অ্যান্সারটা দেখে রাখো, বুঝছো। এটা হচ্ছে বিপদের বন্ধু আর কি, যদি বাই চান্স তুলে দেয় তাহলে তোমার একটু উপকার হবে, তাই না, তোমার একটা উপকার হবে। এটা হচ্ছে সাজেশন, যারা অনুশীলনীর ক্ষেত্রে এটা বলো তাদের জন্য এটা। আচ্ছা গেল, না 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 ভাই সবকিছুতে কি ট্রিক্স দিলে তো আর কি বলবো, না ট্রিক্সের কিছু নাই। ওকে, এখানে কৃত কাজ, এটার ফর্মুলা আমরা পড়েছি, এই যে কোনো একক আয়তনে সঞ্চিত শক্তি, মানে যতটুকু কাজ হয় সেটাই তো শক্তিতে রূপান্তর হয়। তাহলে এটার ফর্মুলা কি, যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু, মনে রাখবা কাজের ফর্মুলা কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সহজ কথা ভাই, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা একদম ফর্মুলা। হ্যাঁ, শক্তি বললেই এই ফর্মুলা, শক্তির কথা বললে, কাজের কথা বললেই এটা ফর্মুলা দিয়ে দিবা। এবার আসুন
স্প্রিং এর ক্ষেত্রে বলছে স্প্রিং এর বল ধ্রুবক k = Fx। তো স্প্রিং এ কি হয় আমরা জানি যে স্প্রিং এ F is proportional to -x, মানে একটা স্প্রিং এ আমি যত বল দিব বলটা তার সরণের সমানুপাতিক, তবে বিপরীত দিকে। তার মানে আমি বল যদি দিই এইদিকে, সরণ হবে এইদিকে, এরকম, তাই না? এবং সমানুপাতিক, তুমি যত বল দিবা তত দূরত্ব হবে, তত তার সরণ হবে। তাহলে এটা x হচ্ছে সরণ, এটা হচ্ছে বল। তো এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে F = -kx। তাহলে আমরা আলটিমেটলি k = কি বলি? F/x। মাইনাসটা ধরো মাইনাস দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? দিক, অর্থাৎ বিপরীত। মানে সরণ, ওর যে x সরণ সবসময় এই বলের বিপরীত দিকে হয় স্প্রিং এ, তো এই জন্য মাইনাস চিহ্নটা আসে। তো আমরা এমনিতে বলতে পারি k = F/x। k = কি? F/x। এই kটা কি? এই kটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। kটাকে আমরা কি বলবো? স্প্রিং ধ্রুবক। তাহলে F কি? F এর একক কি? নিউটন। আর x এর একক কি? দূরত্ব। তাহলে এটা মিটার, তাহলে নিউটন পার মিটার। নিউটন পার মিটার এটা কিসের একক? এটা হচ্ছে ভাইয়া বল ধ্রুবকের একক, বল ধ্রুবকের একক। আচ্ছা, এটার মাত্রার কথা যদি বলে, এটাও কি মুখস্থ করবা? বের করো। দেখো F/x, f এর মাত্রা কি? mLt ইনভার্স 2, আর x এটা একটা দূরত্ব, তাহলে x দূরত্বের একক মানে মাত্রা কি হবে? l। তাহলে l কাটা, তাহলে থাকে কি? mt ইনভার্স 2, mt ইনভার্স 2। ঠিক আছে, এটাই তো বলে, রাইট? ওকে, এগুলা আর কি, এইগুলাই তোমাদের অনেক প্রশ্নে আসে। হ্যাঁ, এগুলাই তোমাদের অনেক সময় প্রশ্নে আসে, যে মাত্রাগুলা এগুলা। আচ্ছা, স্প্রিং এর সমবায়, হ্যাঁ এটা মনে মাথায় রাখবে। স্প্রিং এর সমবায়টা ওই যে আমরা ধারক পড়ছো কিনা সেকেন্ড পেপারে তোমরা, হ্যাঁ ধারকত্ব, ধারক, আচ্ছা যাই হোক, অনেকে নাও পড়তে পারো। ধারকের মতো স্প্রিং এর সমবায়টা কিসের মতো? ধারকের মতো। সিম্পল, এখান দিয়ে আর ভিতরে কিছু আসে না। তাহলে দুই রকমের, একটা সমান্তরাল, একটা শ্রেণী, একটা সমান্তরাল, একটা শ্রেণী। তাহলে শ্রেণীতে তোমার কি হয়েছে? শ্রেণীর বেলায় আমাদের হচ্ছে ওই যে এটার মতো, হ্যাঁ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিং গুলোর তুল্যভর বিপরীত মানের সমষ্টি তুল্য ভর ধ্রুবকের বিপরীত মানের সমান, অর্থাৎ ওই যে এরকম 1/, এই যে এটা দেখো আমরা ধারকের ক্ষেত্রে এরকম পড়তাম 1/k1 + 1/k2, এভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং এর তোমার কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আবার কি? এইটা স্প্রিং এর সমান্তরাল সমবায়। ধরো অনেকগুলো স্প্রিং একসাথে আছে, তাহলে সেক্ষেত্রে ওদের বল ধ্রুবক = কি হবে? k1 + k2 + k3। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা সরাসরি যোগ করব, সমান্তরালের ক্ষেত্রে আমরা সরাসরি যোগ করে দিব। ঠিক আছে, এটা এতটুকু, মানে কিন্তু আর কিছু ভিতরের কিছু নাই, জাস্ট যোগ করে দিব। আচ্ছা, এটাই বলছে। তাহলে সমান্তরালের সরাসরি যোগ, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইনভার্স করে 1/k1 + 1/k2 + 1/k3, এভাবে করে তোমার জিনিসগুলো আসে। আচ্ছা, স্প্রিং এর শক্তি, এটা খেয়াল করো। স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি আমরা কিভাবে নির্ণয় করি? এটা আমরা বলি E = ½ x²। কত? ½ x²। ঠিক আছে, আচ্ছা, বা ½ kx² বলি আমরা, k টা যুক্ত থাকলে ½ kx²। এবার আসো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত ভেরি ইম্পর্টেন্ট। পয়সনের অনুপাত, তো পয়সনের অনুপাত কি? ধরো আমি যদি একটা জিনিসকে এরকম লম্বা করতে যাই, তাহলে তার পার্শ্ব বিকৃতিও হয়, মানে দৈর্ঘ্য বিকৃতি যখন হয়। ধরো আমি একটা তার, হ্যাঁ একটা তার এরকম আছে, একটা তার, এই তারটারে যদি আমি লম্বা করি, খেয়াল করো, এই তারটারে যদি আমি লম্বা করি, ধরো একটু লম্বা করলাম, তাহলে কি হবে? এই তারটা এই হবে, কি হবে? এরকম দিয়ে এরকম হবে, তাই না? একটু লম্বাটে হবে, লম্বা হবে এবং চিকন হবে, লম্বা হয়ে একটু কি হবে? চিকন হয়ে যাবে, চিকন এবং একটু লম্বা হবে। তাহলে এইটা হচ্ছে কি তোমার, হ্যাঁ এটারে বলে এই যে পয়সনের অনুপাতে। এইখানে কথা বলছে যে তুমি যখন একটা জিনিসকে লম্বা করতে যাবা, তখন ওর পার্শ্ব দিকেও চেঞ্জ হবে, লম্ব বরাবরও চেঞ্জ হবে, পার্শ্ব দিকেও একটা চেঞ্জ হবে, এভাবেও চেঞ্জ হবে, এইভাবেও চেঞ্জ হবে, এভাবেও লম্বালম্বিও চেঞ্জ হবে, পার্শ্ব দিকেও চেঞ্জ হবে। তো এটার কথা বলছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটার কথা বলছে। ঠিক আছে, হ্যাঁ পয়সনের অনুপাত।
তাহলে পয়সনের অনুপাত কেবল কঠিন পদার্থেরই বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? কঠিন পদার্থের ক্ষেত্রেই পয়সনের অনুপাতটা, তরলের ক্ষেত্রে তো এটা হবেই না, কারণ এটা কঠিনের ক্ষেত্রে। আমি এটারে যদি লম্বা করতে যাই তাহলে এই দিক দিয়ে পার্শ্ব দিক থেকে কমে যাবে, লম্বা করতে গেলে পার্শ্ব দিকে একটু কমে যাবে, তাই না? এটাই বলছে দেখো এই কথাটা। তাহলে দেখো ওর সিগমার মানটা কি হবে? -1 থেকে প্লাস হাফ। কি বলছে? -1 থেকে প্লাস হাফ, এটাই বলছে। ওকে, আচ্ছা, মাত্রাও একক, এটার কোনো মাত্রা একক এসব কিছুই নাই পয়সনের। আচ্ছা, তামার পয়সনের অনুপাত কত? 0.33। এটা মাথায় রাখবা, তামার পয়সনের অনুপাত 0.33। তাহলে এই যে মানগুলা, যে পয়সনের অনুপাত ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পাশাপাশি, এই যে পাশাপাশি কতটুকু চেঞ্জ হলো ডিভাইডেড বাই দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হইলো। আচ্ছা, এটার মান কত? -1 অপেক্ষা বেশি, এটা তো বলছি -1 থেকে। তবে যদি বলা হয় বাস্তবে, নর্মাল মান তো আমরা বুঝলাম যে প্লাস হাফ পর্যন্ত, তবে অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে যদি আমরা প্র্যাকটিক্যালি মান চেক করি তাহলে এটার মান কত? 0.2 থেকে 0.4। ওর প্র্যাকটিক্যাল মান কত? 0.2 থেকে 0.4। ঠিক আছে, এটা হচ্ছে ওর কি বলতো? এটা হচ্ছে ওর প্র্যাকটিক্যাল মান। এটা কি? ওর প্র্যাকটিক্যাল মান। অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে 0.2 থেকে 0.4 এটা। আর যদি বলে যে পয়সনের সাধারণ রেঞ্জ কত, নরমালি পয়সন অনুপাতের মান কত হয়, তখন তুমি লিখবা যে হ্যাঁ -1 থেকে হাফ, এই রেঞ্জের মধ্যে থাকে। আর যদি বলে এইভাবে যে প্রকৃত পক্ষে পয়সনের অনুপাত কত, তখন তুমি দশমিক, এই যে 0.2 থেকে 0.4, এটা আমরা প্র্যাকটিক্যালি পাই আর কি। ঠিক আছে, পয়সনের অনুপাত কাদের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কঠিন পদার্থেই পার্শ্ব দৈর্ঘ্য ব্যাপারটা আছে। তরল বা গ্যাসীয়তে তো আমার দৈর্ঘ্য পার্শ্ব এগুলো তো ব্যাপার নাই। সো এইখানে হ্যাঁ, সো পয়সনের অনুপাতটা বুঝতে পারছো? পয়সনের অনুপাতের ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিসকে লম্বা করতে গেলে ওর পার্শ্ব মানে প্রস্থ বরাবরও কিছুটা কমে যাবে, মানে পরিবর্তন আসবে। আচ্ছা, এখানে তোমাদের এই যে কয়েকটা মান, এগুলো একটু পড়বা। নিকেল, তারপরে লোহা, কাঁচ, এই কয়েকটা মান একটু মুখস্থ করা লাগে। ঠিক আছে, হ্যাঁ, এটা মনে রাখবা। সীসা, তামার কত দেখো, তামা হ্যাঁ 34.34। পিতলের কত? পিতলে 0.33, পিতলে 0.33। সীসাতে 0.44, সীসাতে 0.44। আচ্ছা, নিকেল, হ্যাঁ নিকেলে কত? 0.31। আচ্ছা, কাচে কত দেখো? 0.18 থেকে 0.3 এরকম। ঠিক আছে, তো এইভাবে তুমি কিছু জিনিস একটু মনে রাখার চেষ্টা করবা। এখানে যেমন কিছুটা আমরা এইভাবে বলতে পারি, যেমন দেখো পিতলে কয়টা অক্ষর? প ত ল, 3টা, তাহলে 0.33। আবার তামার ক্ষেত্রে মনে রাখবা, তামা ইংরেজি কি? কপারের সি কত? 3 নম্বর অক্ষর, তাহলে 0.34। ঠিক আছে, আচ্ছা এরকম। ওকে, আর কাচে মনে রাখবা, কাচে কি? 2টা অক্ষর, কাচে 2টা অক্ষর, তাই না? 2টা, তাহলে ওর রেঞ্জটা 2 এর মধ্যে। দেখো 0.18 থেকে 0.3 পর্যন্ত, তার মানে মাঝে কি 2 না? 0.2 এই ঘরটাই তো মাঝে। তো এইভাবে মানে কাছে 2টা অক্ষর, তার মানে 2, ওর রেঞ্জটা এমন হবে যে 2টা মাঝামাঝিতে থাকবে। এভাবে করে আর কি কিছু জিনিস একটু মনে রাখো, বাট দিন শেষে এটা আর কি কয়েকটা মান একটু মুখস্থ করতে হয়। কয়েকটা মান মুখস্থ করতে হয়। এগুলো থেকে তোমাদের ম্যাথ আসে না, মানে এই সব থেকে ম্যাথ তোমাদের দেয় না। ওকে, এইখানে দেখো এই যে কয়েকটা সম্পর্ক, এই সম্পর্ক যে ইয়ং এর গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক, এরপর ক্রিন্তন গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, এদের মধ্যে কোনটার পয়সনের অনুপাতের সাথে সম্পর্ক কি? আবার এই যে ক্রিন্তন গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্কটা কি? এই সম্পর্কগুলা একটু মুখস্থ রাখবে। এই দুইটা একটু বেশি পড়বা, বাকিগুলা তো আসে না। এই দুইটা মানে সম্পর্ক, ডিরেক্ট ফর্মুলা। কোনো ম্যাথ আসবে না, ডিরেক্ট ফর্মুলা। ওকে ভাইয়া, হ্যাঁ এই জিনিসগুলা আমাকে জানতে হবে। আচ্ছা, এখন যখন আমরা প্রবাহীর কথা আসি, প্রবাহী অর্থাৎ তরল, বা আমরা তরল এবং গ্যাস, প্রবাহী বলতে আমরা কি বুঝি? তরল এবং গ্যাস। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রবাহীর মধ্যে আমরা এখানে সান্দ্রতা নিয়ে যে কথাটা,
আমরা যখন একটা কঠিন বস্তুর মধ্যে কথা বলি, কঠিন বস্তু ধরো এটা একটা কঠিন, এটা একটা কঠিন, এই কঠিনের মধ্যে যেই ঘর্ষণটা হয় সেটাকে মানে একটা যে ওদের মধ্যে একটা বাধা কাজ করলো, এটাকে কি বলে? ঘর্ষণ। আচ্ছা, সেম জিনিসটা যখন তরল বা গ্যাসের ক্ষেত্রে বলা হয়, এই সেম জিনিসটা এটাকে তখন বলা হয় সান্দ্রতা। এটাকে কি বলা হয়? সান্দ্রতা। ওকে, সান্দ্রতা। তামার পয়সনের অনুপাত 0.33 না 0.034? আচ্ছা, দুই জায়গায় দুইটা দেওয়া আছে তামার মান, তো তামার পয়সন অনুপাত আশা রাখি 0.33 বা 0.34 এর মধ্যে যে কোনো একটাই থাকবে। মানে কখনো আসলে অপশনে এমন দেয় না যে ধরো একটা অপশন 0.33, 0.34, 0.35, 0.36 এইভাবে কখনো দেয় না। ধরো একটা দিলে 0.33, একটা দিবে 0.25, একটা দিবে ধরো 0.14, মানে ওইভাবেই দেয়, এমন অপশন দেয় না আসলে কখনো। সো এটা নিয়ে তোমাদের টেনশন হবে না যে না আরে ওখানে পড়ছি 0.33, এখানে আবার 0.34। অপশনে যদি দুইটাই থাকে, দুইটাই এভাবে দেয় না, দুইটা কখনো ওভাবে থাকে না আসলে। বুঝা গেল? ওকে, দেখি একটু বলো তো। কি আছে? ও আচ্ছা, দেয় না। আরে আমি তো দেই নাই, আমি ফর্মই তুলি নাই ওটার। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, গুড 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 গুড। না, মান্থলি এক্সামের তো কিছু না, উইকলি এক্সাম গুলাই হবে, মান্থলি এক্সাম না, মান্থলি এক্সামের কিছু নেই। ওকে, তাহলে সান্দ্রতা আমরা বুঝলাম। এখন প্রবাহীর প্রকারভেদ জানতে হবে একটু, এগুলোর সংজ্ঞাগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? সংজ্ঞাগুলো দেখো, সংজ্ঞাগুলো দেখবো। হ্যাঁ, প্রবাহীর প্রকারভেদ, প্রবাহীর প্রকারভেদ: সমপ্রবাহ, অসমপ্রবাহ, স্থির অস্থির, সমরেখ বিক্ষিপ্ত। ঠিক আছে? সমপ্রবাহ যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে তবে তাকে সমপ্রবাহ বলে। সর্বক্ষণ যদি প্রবাহীর বেগ ধ্রুব থাকে তবে তাকে সমপ্রবাহ বলে। অসম প্রবাহ যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ একই না থাকে, তাহলে একটা হচ্ছে সমপ্রবাহ, মানে সর্বক্ষণ বেগ ধ্রুব কনস্ট্যান্ট থাকবে, তাহলে সম। আর যদি একই না থাকে তাহলে এটাকে অসম প্রবাহ বলে। তাহলে কি বলে? অসম প্রবাহ। এরপরে আসো স্থির প্রবাহ। আচ্ছা, এবার স্থির প্রবাহ কি? যদি সর্বত্র প্রবাহীর বেগ সমান থাকে, সর্বত্র, কথাটা খেয়াল করো, সর্বত্র
তাহলে একটা হচ্ছে সর্বত্র, আর এটাতে বলছে কি সর্বক্ষণ মানে সব সময়, আর এটা হচ্ছে সর্বত্র মানে সব জায়গায় প্রবাহের বেগ সমান থাকে তবে তাকে স্থির প্রবাহ বলে। অস্থির প্রবাহ যদি সর্বত্র প্রবাহের বেগ সমান না থাকে তবে তাকে অস্থির প্রবাহ বলে, যদি সর্বত্র প্রবাহের বেগ সমান না থাকে। সমরেখ বা স্রোতরেখ বা শান্ত প্রবাহ আমরা যেটা বলি, যদি এটা বলছে মান ও দিক সব সময় অপরিবর্তিত থাকে, অর্থাৎ ধরো একটা বেগ সবসময় সেম দিকে যাচ্ছে, এটাকে বলা হয় সমরেখ। বিক্ষিপ্তটা কি? বিক্ষিপ্তর ক্ষেত্রে কি বলছে, যদি প্রবাহ পথের যে কোনো বিন্দুতে বেগের মান ও দিক নির্দিষ্ট না থাকে, মানে মান দিক পাল্টাচ্ছে, একবার কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম যদি দিক পরিবর্তিত হয় এটাকে বলি আমরা কি? বিক্ষিপ্ত প্রবাহ। সমরেখ প্রবাহ গেল। স্থির অস্থির এটা হচ্ছে সর্বত্র, স্থিরের বেলায় কি বলছে? সর্বত্র, এটা সর্বত্র সমান থাকলে এটা, আর সর্বত্র সমান না থাকলে অস্থির প্রবাহ, স্থির অস্থির। অসম সম, তাহলে সম হচ্ছে যদি সর্বক্ষণ সব সময়, হ্যাঁ সব সময় সমান থাকে, আর সব সময় সমান না থাকলে কি? এটা। ওকে, এবার দেখো তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন বিক্ষিপ্ত প্রবাহে আমাদের কি? এই যে এলোমেলো মানে কণাগুলোর দিক সবগুলা এলোমেলো থাকে, ঠিক আছে? কণাগুলোর দিক সবসময় এলোমেলো। এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস জানতে হবে। এই যে রেনল্ডের সংখ্যায়, রেনল্ড এই বিক্ষিপ্ত প্রবাহ নিয়ে কিছু কথা বলছেন, তিনি বলছেন তার এই সংখ্যা যদি 2000 থেকে 3000-এর মধ্যে হয় তাহলে তরল প্রবাহ ধারারেখ থেকে বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হয়। তাহলে বিক্ষিপ্ত হওয়ার সংজ্ঞাটা কি? 2000 থেকে 3000। আচ্ছা, আর বলছে রেনল্ডের মান যদি 3000-এর উপরে হলে এটা কি? পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে। 3000-এর উপর হলে পুরোপুরি বিক্ষিপ্ত হবে। আর যদি বলছে 2000 থেকে 3000 হয় তাহলে ধারারেখ থেকে ও কি হবে? ধীরে ধীরে বিক্ষিপ্ত হবে, ধারারেখ থেকে বিক্ষিপ্ত হবে। আর যদি রেনল্ডের সংখ্যার মান 2000-এর কম হয় তাহলে এটা ধারারেখ প্রবাহ, তার মানে সমান্তরালে থাকবে। ওকে, সমান্তরাল মানে নরমালি দিকে যাবে, একই দিক, এভাবে যাবে। ওকে, এটাই বলছে। আচ্ছা ফাইন, এবার আসো বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য কি বলছে দেখো। প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না, বিক্ষিপ্ত দেখো এরকম এই জিনিসগুলা বলছে, হ্যাঁ এই জিনিসগুলা বলছে, সমান্তরাল হবে না। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর, বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহের কণাগুলোর বেগ বিভিন্ন, মানে এক একটা কণার বেগ এক এক রকম, কোনোটা বেশি কোনোটা কম। বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়, তো স্বাভাবিক তখন কি হবে? এরকম, হ্যাঁ বেগ বেশি হইছে, এক একটা এক এক দিকে ছোটাফেটা করতেছে, এটাকে কি বলে? ঘূর্ণিপাকের মতো হয়। এরপরে বলছে বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়। স্বাভাবিক, ও তো ছোটাছুটি করবে, ও কি করবে? ছোটাছুটি করবে, তাই না? এটাই বলছে। ওকে, হ্যাঁ ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের এটা গেল। এবার আসো আমরা প্রান্তিক বেগ বা অন্তবেগ, একদম, হ্যাঁ এটা নিয়ে আমাদের যদি কথা বলি আমরা প্রান্তিক বেগ। হ্যাঁ দেখো, তো প্রান্তিক বেগ নিয়ে আমাদের একদম ধরো একটা বস্তু পড়তেছে, হ্যাঁ একটা বস্তু পড়তেছে নিচের দিকে, ঠিক আছে, এইভাবে নিচের দিকে পড়তেছে একটা বস্তু। ওকে ফাইন,
একটা বস্তু এভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে ওর দেখো আস্তে আস্তে বেগটা কি নিচের দিকে কমতেছে, তাহলে এটা কি ওর প্রান্তিক বেগ। এটা কি প্রান্তিক বেগ, মানে নিচের দিকে যখন পড়তেছে ও একটা শেষে এসে একটা বেগ অর্জন করে, ধর উপর থেকে পড়তেছে, ওর বিরুদ্ধে এরকম ঘর্ষণ বল প্রবাহীর যে সান্দ্র বল কাজ করতেছে, একটা সময় এসে সে একটা বেগ অর্জন করে, এই বেগটাকে বলা হয় প্রান্তিক বেগ। এই বেগটাকে কি বলে? প্রান্তিক বেগ। এটা কিসের উপর নির্ভর করে? এটা মাথায় রাখবা, কিসের উপর নির্ভর করে। এখন তোমার এটা মুখস্থ করতে একটু কষ্ট হইতেছে যে আরে এই জিনিসটা এমনি মুখস্থ করব। দেখো এটা মুখস্থ করা লাগবে না যদি তুমি একটা ফর্মুলা মাথায় রাখো, একটা ফর্মুলা মাথায় রাখো। আমি তোমাকে একটা ফর্মুলা দেখাই দিচ্ছি, প্রান্তিক বেগের ফর্মুলা, ঠিক আছে? ওইটা যখন পড়বা তখন তোমার এটা মুখস্থ করতে হবে না, আমি বলে দিচ্ছি। সো এইটা এখন তোমার মুখস্থ করার কোনো দরকার নাই যে এটা কিসের উপরে নির্ভর করে, ঠিক আছে? কিসের উপর নির্ভর করে এটা এখনই মুখস্থ করার দরকার নেই, পরে ভাইয়া যখন একটা ফর্মুলা দেখাবো এটা থেকে মুখস্থ মানে বুঝে পড়বা। তো সান্দ্রতা কি? যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয়, মানে তার বেগটা বাধাগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, তাকে বলা হয় কি? তাকে বলা হয় তোমার সান্দ্রতা, ঠিক আছে? তার মানে সান্দ্রতা মানে বাধাগ্রস্ত হচ্ছে। তরলের ভিতরের মধ্যকার যে একটা ঘর্ষণ কাজ করতেছে, এটাকে আমরা বলি কি? সান্দ্রতা। এখন তুমি আসো, এই যে তেল এবং আলকাত্রার সান্দ্রতা এক নয়, এদের মধ্যে আলকাত্রার সান্দ্রতা একটু বেশি, আলকাত্রার সান্দ্রতা একটু বেশি, তারপর তেল, এরপরে সবচেয়ে কম দুধের। তার মানে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো আলকাত্রার সান্দ্রতা, আলকাত্রা ইজ গ্রেটার দেন তেল, তারপর দুধ, আর লাস্টে পানি। তাহলে আলকাত্রার সান্দ্রতাটা সবচেয়ে বেশি। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আলকাত্রার সান্দ্রতা সবচেয়ে বেশি, আলকাত্রার সান্দ্রতা কি সবচেয়ে বেশি, তারপরে তেল, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা মাথায় থাকবে, আলকাত্রা, তেল, দুধ, এরপরে পানি। আচ্ছা, সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহীর আঠাত্ব বলে। কি বলে? প্রবাহীর আঠাত্ব, তার মানে একটা আঠার মতো, হ্যাঁ, এটা কি আঠার মতো কাজ করতে হবে। তাহলে এই জিনিসটা সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহীর আঠাত্ব বলে, বা অ্যাডহেশন অফ ফ্লুইড, অ্যাডহেশন অফ ফ্লুইড বলা হয়। আচ্ছা, তো এখন দেখো ওই সান্দ্রতার ক্ষেত্রে নিউটনের অভিমত অনুসারে দেখো সান্দ্রতা বল মানে এই যে এটা ঘর্ষণ, মানে তরলের যেটা ঘর্ষণ আমরা বলতেছি, সেটার কথা কি বলছে দেখো, হ্যাঁ, সেটার কথা কি বলছে? সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফলের সমানুপাতিক, F is proportional to A। সান্দ্রতা বল বেগ অবক্রমের সমানুপাতিক, এই যে F is proportional to dv, F is proportional to dv by dy, F is proportional to dv by dy, এটার কথা বলছে, ঠিক আছে? তাহলে সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রতা বল বেগ অবক্রমের সমানুপাতিক, বেগ অবক্রমের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেগ অবক্রম, হ্যাঁ, ডিভি বাই ডিওয়াই, মানে ওদের এরকম ধর তরলের একটা লেয়ার এদের মধ্যে ডিওয়াই, হ্যাঁ, ডিওয়াই এরকম, তাহলে এইখানে তোমার ওদের মধ্যে বেগের পার্থক্য ডিভি, তাহলে ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই, এটার কথা বলছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি? F is equal to ইটা ইন্টু A ইন্টু ডিভি বাই ডিওয়াই, F is equal to ইটা, F is equal to ইটা ইন্টু A ইন্টু ডিভি বাই ডিওয়াই। এখানে ইটাটা কি? এটা একটা সমানুপাতিক ধ্রুবক, একে সান্দ্রতা গুণাঙ্ক বলে, একে কি বলে? সান্দ্রতা গুণাঙ্ক বলে, ঠিক আছে? আচ্ছা, ফাইন, এই ইটাটাকে বলে। আর এখান থেকে ফর্মুলা থেকে তুমি তাহলে দেখো এ, এটা কি তার যে ওইখানে পৃষ্ঠ, তরলের পৃষ্ঠ, সেটার সমানুপাতিক, এবং এই যে ডিভি বাই ডিওয়াই বেগ অবক্রম, এটার সমানুপাতিক। আচ্ছা, তো এখন যারা এই নিউটনের সূত্র, মানে এটা তো নিউটনের সূত্র থেকে আসছে, এটা তো নিউটনের সূত্র মেনে চলে, তাদেরকে নিউটনীয় তরল, যারা মানে না তাদেরকে কি বলে? অনিউটনীয় তরল। তাদেরকে কি বলে? অনিউটনীয় তরল। তাহলে যারা মানবে তারা নিউটনীয় তরল, যারা মানবে না তারা অনিউটনীয় তরল। আচ্ছা, এখন দেখো সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, হ্যাঁ, মাত্রা নিয়ে আমরা যদি বলি ml ইনভার্স টি ইনভার্স, ml ইনভার্স টি ইনভার্স, ঠিক আছে? তাহলে ওর মাত্রাটা কি? ml ইনভার্স টি ইনভার্স। আচ্ছা, এখন যদি বলি এককের বেলায়, এককের ক্ষেত্রে কি দেখো এখানে বলছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার।
নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। দেখো এটা কিন্তু এই যে তোমাকে যখন বলবে যে এই সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা গুণাঙ্কের এককের কথা, তাহলে কি দেখো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। হ্যাঁ, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন এখানে কোথা থেকে আসলো এগুলা? এই যে ফর্মুলা থেকেই তো তুমি ইজিলি বের করতে পারবা। ইটা ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিভি, ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিভি। তাহলে এফ বাই এ, তাহলে এখানে দেখো এফ এর জন্য নিউটন, এখানে এ মিটার স্কোয়ার, আর ডিওয়াই বাই ডিভি, তাহলে এখানে কি আসে মিটার পার মিটার। তাহলে এই মিটার মিটার কাটা, সেকেন্ডটা উপরে চলে যায়, এই সেকেন্ডটা উপরে চলে গেলে নিউটন সেকেন্ড ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। ঠিক আছে? ওকে, হ্যাঁ, যেটার ঘনত্ব যত বেশি তার ভিসকোসিটি স্বাভাবিক না, তাদের মধ্যে ঘর্ষণটাও তত বেশি হবে। যেটা পাতলা, হ্যাঁ, ওদের মধ্যে দূরত্ব বেশি, তাই ওদের সান্দ্রতাও কম, ওদের সান্দ্রতা কম। ঠিক আছে? তো আমরা এই যে সান্দ্রতা গুণাঙ্ক, এই জিনিসগুলো না আমরা এইভাবে বের করব, হ্যাঁ, ফর্মুলা থেকে বের করব। এবার দেখো বলছে 10 পয়েজ ইজ ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। 10 পয়েজ ইজ ইকুয়াল টু, হ্যাঁ, 1 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা ওকে, ফাইন। এবার আসো জানার বিষয় এখান থেকে, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চেয়ে এত গুণ বেশি। হ্যাঁ, কক্ষ তাপমাত্রায় কি বলছে? গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চেয়ে এত গুণ, 1000 গুণ বেশি। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের কত? 1/3। কত? 1/3। হ্যাঁ, এটা তাহলে আমরা কি কি জানলাম? কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চেয়ে কত গুণ বেশি? 1000 গুণ বেশি। হ্যাঁ, গ্লিসারিনের সান্দ্রতা পানির চেয়ে বেশি, স্বাভাবিক, গ্লিসারিন আর একটু ঘন। আচ্ছা, আরেকটা জানলাম যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসে পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। তার মানে তাপমাত্রা বাড়লে আমার কি হচ্ছে? সান্দ্রতা কমতেছে। তাপমাত্রা বাড়লে আমার সান্দ্রতা কমতেছে। ওকে, মনে থাকবে এতটুকু। এবার আসো তাহলে এখান থেকে এবার এই যে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, দেখো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তাহলে তরল পদার্থ, হ্যাঁ, খেয়াল করো তরল পদার্থ। তো কি বলছে তরল পদার্থের এখানে? দেখো আমাকে বলছে যে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। উদাহরণস্বরূপ বলা যায় যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3 মাত্র। ওকে, হ্যাঁ, দেখছো? ওকে, এবার আসো তাপমাত্রার সাথে কি হয়। দেখো একটা জিনিস যে আমরা বললাম যে সান্দ্রতা হ্রাস পাবে কেন? তাপমাত্রা বাড়লে তরলগুলা কি হয়? দূরে দূরে ছুটে যায়। তরলগুলা কি হয় বলতো? দূরে দূরে ছুটে যায়। তাহলে ওদের মধ্যে সংঘর্ষ কম হবে, এটা কমে যাবে। সংঘর্ষ কম হলে কি হবে? এটা কমে যায়। তাহলে সংঘর্ষ কম, তাহলে সান্দ্রতাও কমে যাবে। এজন্য তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে যায়। আবার গ্যাসের ক্ষেত্রে দেখো তাপমাত্রা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়লে গ্যাসের কণাগুলো অনেক ছোটাছুটি করবে, মানে ছোটাছুটি করে মানে ওরা ধাক্কা খেয়ে ওর মানে গ্যাসের কণাগুলো এমনিই দূরে দূরে, ওরা আরো দূরে চলে গিয়ে আরো, এবার তাপমাত্রা বাড়ছে না, এবার ওরা আরো কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি চলে আসলে ওদের ঘর্ষণ আরো বাড়বে, তখন কি হবে? সান্দ্রতা বাড়বে, তখন ওদের সান্দ্রতা। তার মানে তরলের ক্ষেত্রে তাপমাত্রা দিলে ওরা কণাগুলো দূরে দূরে চলে যায়, সংঘর্ষ কম হয়, সান্দ্রতা কমে যায়। গ্যাসের ক্ষেত্রে কণাগুলো এমনিই দূরে দূরে, কারণ ওরা যদি আরো তাপমাত্রা দাও ও এবার কি হবে?
কাছাকাছি এসে এরা সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ হওয়া মানেই কি, তার সান্দ্রতা বৃদ্ধি পাওয়া, সান্দ্রতা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটাই বলছে, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ n ইটা ইজ প্রপোর্শনাল টু √t। এটাই বলছে। তার মানে কি বলছে, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, তার মানে এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের ক্ষেত্রে এটা বাড়বে, এই যে এটাই সম্পর্ক, এই সম্পর্কটা মাথায় রাখতে হবে, এই সম্পর্কটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সান্দ্রতার উপর চাপের প্রভাব খেয়াল করো, কি বলছে, সান্দ্রতার উপর চাপের প্রভাব। তাহলে চাপের ক্ষেত্রে আমরা যেমন বলি যে চাপ বৃদ্ধি করলে মানে তরলের ক্ষেত্রে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে সান্দ্রতা বেড়ে যাবে, সান্দ্রতা কি হবে, বেড়ে যাবে। কিন্তু গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই, তবে নিম্ন চাপের ক্ষেত্রে এর কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইহা প্রমাণ করেন। আচ্ছা, ওটা বাদ, মেইনলি আমরা বলি যে গ্যাসের সান্দ্রতার উপর চাপ, মানে গ্যাসে তুমি যতই চাপ দাও না কেন কণাগুলা এত দূরে দূরে ওরা কাছাকাছি আসে না, সো এই জন্য বলছে এদের কোনো প্রভাব নাই। কিন্তু তরলের ক্ষেত্রে তুমি যদি একটু চাপ দাও কণাগুলা কাছাকাছি আসবে, ওদের সংঘর্ষ বাড়বে, ওদের সংঘর্ষ বাড়বে। ওকে, আচ্ছা গুড। এবার আসো সান্দ্রতার প্রয়োজনীয়তা। হ্যাঁ, সান্দ্রতার প্রয়োজনীয়তা নিয়ে আমরা জানবো। তো দেখো কোথায় কোথায় গতিশীল নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজের উপর পানির এবং গতিশীল মোটর গাড়ি, এগুলার উপরে সান্দ্রতাজনিত বাধা লক্ষ্য করেই এই সমস্ত যন্ত্রের নকশা তৈরি হয়। ঠিক আছে, তার মানে এই যে যত স্টিমার, লঞ্চ আমরা দেখি, জাহাজ, হ্যাঁ, বিমান, সবকিছু কি এটার উপরে, সবকিছু কিসের উপরে, সান্দ্রতার উপরে নির্ভর করে। আচ্ছা, এরপর বলছে ফাউন্টেন পেন, এটার কালির যে সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে। ফাউন্টেন পেন গুলা থাকে, আগের দিনে ব্যবহার হইতো। আমাদের শিরা উপশিরা দিয়ে যে রক্তের চলাচল সেটাও সান্দ্রতার উপরে, সেটাও কি সান্দ্রতার উপরে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই যে নৌকা, স্টিমার, বিমান, ফাউন্টেন পেন, শিরা উপশিরা, এরা সবাই সান্দ্রতা, কারণ সান্দ্রতা না থাকলে এরা কি হইতো, পানির মতো ছোটাছুটি করে 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 এটা রাখতো, তাই না? ওকে, ছোটাছুটি করতো। আচ্ছা, এটা গেল। এরপরে আসো এই দিক থেকে আমাদের কি বলছে, ঘর্ষণ সান্দ্রতা, এটা লাগবে না। এই যে ঘর্ষণ আর সান্দ্রতার মধ্যে ব্যাপার, তাহলে ঘর্ষণ কেবলমাত্র সংস্পর্শ তলগুলোর প্রকৃতির উপর নির্ভর করে। কিসের উপরে? প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু সান্দ্রতা প্রকৃতি ছাড়াও তলগুলোর আপেক্ষিক গতির উপর নির্ভর করে। তাহলে ঘর্ষণ কার উপরে? তলগুলার, সংস্পর্শ তলগুলার প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু সান্দ্রতা এটা ছাড়াও আপেক্ষিক গতির উপরেও নির্ভর করে, গতির উপরে। আচ্ছা, ঘর্ষণ বলছে কি, দেখো আপেক্ষিক বেগের নিরপেক্ষ, মানে বেগের সাথে ওর কোনো সম্পর্ক নাই, কিন্তু সান্দ্রতাঙ্ক আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। ওকে, এটা। তারপর অভিলম্ব প্রতিক্রিয়া, বলের কোনো পরিবর্তনের জন্য ঘর্ষণের কোনো পরিবর্তন হয় না। সাধারণত চাপ প্রয়োগে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। সাধারণত কি বলছে, চাপ প্রয়োগে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, দেখো অভিলম্ব প্রতিক্রিয়া বলের কোনো পরিবর্তনের জন্য ঘর্ষণের কোনো পরিবর্তন হবে না। সাধারণত চাপ প্রয়োগে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এই জায়গা থেকে একটা কথা, যে দেখো সংকট বেগ, দেখো তরল প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়। বেগের এই নির্দিষ্ট সীমাস্থ মানকে সংকট বেগ বলে। মানে যেই বেগ অতিক্রম করলে একটা শান্ত প্রবাহ অশান্ত হয় তাকে বলে সংকট বেগ। মানে ওটারে ক্রস করলেই সে কি হবে, অশান্ত হবে। আচ্ছা, তো এখানেও গেল। এখন দেখো রেনল্ডের সূত্র, রেনল্ডের সূত্র কি বলছে, এখানে সংকট বেগ কিসের উপর নির্ভর করে, দেখো সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, এই যে VC is proportional to ইটা। সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, এই যে ঘনত্বের ব্যস্তানুপাতিক। সংকট বেগ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এই যে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে সংকট বেগ কিসের কিসের সাথে সম্পর্ক, দেখো এই যে ইটা, এটার সাথে। সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, হ্যাঁ ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপরে কি বলছে, সংকট বেগ নলের
ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এই যে দেখো ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে এই সম্পর্কগুলো আমাদের একটু মাথায় রাখা লাগে, সম্পর্কগুলা থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা সম্পর্ক কি, ওর সাথে এটা বাড়লে এটা কি হবে, সংকট বেগ তরলের সাথে এটা কি হবে। ওকে, আচ্ছা গেল। রেনল্ড একটি ধ্রুবক, একে রেনল্ডের সংখ্যা বলে। খুব সরু একটি নলের ক্ষেত্রে এর মান 1000 ধরা হয়। হ্যাঁ, 1000 অতিক্রম না করলে প্রবাহ শান্ত রেখ থাকে। আচ্ছা, রেনল্ডের মান গেল। রেনল্ডের মান থেকে আমাদের কিছু বলার নাই এখানে। আদর্শ তরলের ক্ষেত্রে অর্থাৎ সান্দ্রাঙ্ক এটা 0 হলে সংকট বেগ 0 হয়। কি হয়? 0 হয়। এক্ষেত্রে প্রবাহ সবসময় অশান্ত থাকে। আচ্ছা, এবারে আর বড় হলে অর্থাৎ মোটা নলের ক্ষেত্রে সংকট বেগ কি হয়? কম হয়। মোটা নলের ক্ষেত্রে সংকট বেগ কম হয়। তরলের ঘনত্ব বেশি হলে সংকট বেগ কম হয়। তাহলে সংকট বেগ কিসের ক্ষেত্রে কম হয়? এই যে তরলের ঘনত্ব বাড়লে আর বড় হলে এগুলোর ক্ষেত্রে সংকট বেগ কম হয়। আচ্ছা, এই মানগুলো একটু পড়ে যাবা, এখানে আর কিছু দেখার দরকার নাই তোমাদের। এই যে একটা সান্দ্র বলের একটা মান, ঠিক আছে, সান্দ্র, এটাকে স্টোকসের সমীকরণ নামে পরিচিত, স্টোকসের সূত্র F = 6 পাই r ইটা ভি। ইটা ভি এটা হচ্ছে সান্দ্র বল। ধরো একটা বস্তু পড়তেছে, ওর বিরুদ্ধে কি পরিমাণ বল কাজ করতেছে, এটাকে বলে সান্দ্র বল। এটাকে কি বলে? সান্দ্র বল। তাহলে F = 6 পাই ইটা r ভি, 6 পাই ইটা r ভি, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা একটা প্রান্তিক বেগের ফর্মুলায় চলে আসব। কিসের ফর্মুলায় আসব? প্রান্তিক বেগের ফর্মুলায় আসব। তাহলে v = 2r²/9। এরপরে দেখো কি বলছে, রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই ইটা, ইটা ইনটু জি। তাহলে দেখো এখন তুমি এইটা কি প্রান্তিক বেগ, ওই যে শেষ বেগ একদম যে বেগ নিয়ে একটা বস্তু পড়বে, ওর সাথে তুমি ফর্মুলা থেকে দেখো তুমি কিন্তু বের করতে পারবা r²। তাহলে v = r², এটা বলছে। আচ্ছা, তারপরে এইটার সাথে সমানুপাতিক, বেগের সাথে ব্যাসার্ধর বর্গের সমানুপাতিক। জি এর সমানুপাতিক, v = g, এটা বলছে। আচ্ছা ফাইন। তারপরে কি বলছে, এইটার দেখো ইটার ব্যস্তানুপাতিক, v inversely proportional to ইটা, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটা, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটা, এই কথাটা বলছে। তাহলে এটার সাথেও এটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তো এইভাবে করে তোমার জিনিসটা মনে রাখলেই হচ্ছে, এভাবে করে জিনিসটা মনে রাখবা, ঠিক আছে সবাই? Is it clear? ওকে, আসো তারপরে আমরা এখান থেকে পৃষ্ঠ টানে আমরা আস্তে আস্তে একদম শেষের দিকে আমরা চলে আসতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আসো পৃষ্ঠ টান। হ্যাঁ, পৃষ্ঠ টান, তো পৃষ্ঠ টান ইজ ইকুয়াল টু কি আমরা বলি, দেখো বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠ টান ইজ ইকুয়াল টু আমরা কি বলি, বল বাই দৈর্ঘ্য। তার মানে একটা দৈর্ঘ্য বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে সেটাকে আমরা বলি পৃষ্ঠ টান। পৃষ্ঠ টানের একক দেখো, হ্যাঁ, এটা কি বলে আমরা এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। কেন? কারণ পৃষ্ঠ টান ইজ ইকুয়াল টু আমরা কি বলি, টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। তাহলে আমার নিউটন পার মিটার, নিউটন পার মিটার, ঠিক আছে, এটার কথা বলছে। হ্যাঁ, নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠ টান ইজ ইকুয়াল টু আমরা এইভাবে আসি, এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, এটা হচ্ছে পৃষ্ঠ টান, এটা হচ্ছে পৃষ্ঠ টান, ঠিক আছে। এম টি ইনভার্স 2, ওই মাত্রা দেখো বল ডিভাইড বাই দৈর্ঘ্য, তাহলে ওই এল এল কাটা হয়, এম টি ইনভার্স 2 থাকে। এখন আসো পৃষ্ঠ টানের উপর প্রভাবকারী বিষয়, হ্যাঁ, কি কি বিষয়ের উপরে এটা প্রভাবিত হয় পৃষ্ঠ টানটা।
দেখো প্রথমে দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি। হ্যাঁ, দূষিতকরণ, তাহলে দূষিতকরণ বিভিন্ন বস্তু যদি থাকে তাহলে পৃষ্ঠটান কমবে। ধরো একটা ইয়ের মধ্যে তোমার হচ্ছে যে চর্বি আছে, এগুলো আছে, তেল আছে, তাহলে এটা কমে যায়। দ্রবীভূত বস্তু, দেখো বলা হয় যে যদি অজৈব পদার্থ থাকে তাহলে পৃষ্ঠটান বাড়ে। হ্যাঁ, কিন্তু যদি জৈব, ধরো পানি কি জৈব যৌগ না, তাহলে পানির ভিতরে যদি জৈব যৌগ থাকে তাহলে পৃষ্ঠটান কমে, তাহলে পৃষ্ঠটান কি হয়, কমে যায়। তাহলে দুইটা কথা এখানে আমাদের, যে একটা হচ্ছে যে যদি অজৈব বস্তু পানিতে থাকে, পানি তো অজৈব, তাহলে পানিতে অজৈব থাকলে পৃষ্ঠটান বাড়বে। হ্যাঁ, পৃষ্ঠটান বাড়বে। আর জৈব পদার্থ যদি থাকে তাহলে পৃষ্ঠটান কমবে, জৈব পদার্থ থাকলে পৃষ্ঠটান কমে। এরপরে তাপমাত্রা, এরপরে খেয়াল করি আমরা তাপমাত্রার ব্যাপারে। তাহলে তাপমাত্রার ক্ষেত্রে কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে তোমার পৃষ্ঠটান বাড়বে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বল, যে তাপমাত্রায় কোনো একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয় তাকে সংকট তাপমাত্রা বলে। তাকে কি বলে, সংকট তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো একটি তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে তাকে সংকট তাপমাত্রা বলে। তো তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে আমাদের পৃষ্ঠটান কি পায়, এই যে আমরা যখন বলি যে তরলের ক্ষেত্রে কি হয়, পৃষ্ঠটান হ্রাস পায়। তরলের ক্ষেত্রে ওকে, পৃষ্ঠটান হ্রাস পায় কারণ অণুগুলা দূরে সরে যায়, সো তোমার এটা হবে। আচ্ছা, তরলের উপর অবস্থিত মাধ্যম, তরলের উপরে কোন মাধ্যম আছে, যেমন দেখো আমি যদি বলি নর্মাল পানির সাথে যদি জলীয় বাষ্প সংস্পর্শ থাকে তাহলে ওর মানটা দেখো কত হয়, 70 × 10⁻³ কত হয়, 70। বাট যদি পানির সাথে উপরে বায়ুর সংস্পর্শ থাকে তাহলে ওর পৃষ্ঠটান হয় 72 × 10⁻³। তাহলে দুইটা জিনিস আমরা জানলাম, যে ওর উপরে যদি, পানির উপরে যদি জলীয় বাষ্প থাকে তাহলে এটা কত, 70 × 10⁻³। আর যদি বলছে পানির উপরে বায়ু থাকে তাহলে এটা কত, 72 × 10⁻³ তরলে মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি, আচ্ছা অন্য কোনো বস্তু সংযুক্ত থাকতে পারে, তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর সংযুক্তি থাকতে পারে। তড়িতাহিতকরণ, হ্যাঁ যদি তড়িতাহিতকরণ করা হয় মানে ইলেকট্রিসিটি ওর সাথে, ধরো পানির সাথে বিদ্যুৎ সংস্পর্শ হয়ে গেল, তাহলে কি হবে, পৃষ্ঠটান কমবে, পৃষ্ঠটান কমবে। আচ্ছা, তাহলে আমাদের মেইন জিনিসটা এই যে এখানে মানটা, যে পানির সাথে বায়ু থাকলে 72, বাট পানির সাথে উপরে যদি জলীয় বাষ্প থাকে তাহলে 70, তাহলে কত, 70। ঠিক আছে, এই কথাটা বলছেন। আচ্ছা, পৃষ্ঠটান সংক্রান্ত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা। সংশক্তি, আসঞ্জন বল, সংশক্তি বল, আসঞ্জন বল, আণবিক পাল্লা। তাহলে সংশক্তি বল কি, খেয়াল করো, সংশক্তি, সংশক্তি একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে, কি বলছে, একই পদার্থের বিভিন্ন অণু, হ্যাঁ একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যদি আমার একটা বল কাজ করে এটাকে আমরা বলি সংশক্তি বল। আর আসঞ্জন বলটা কি, আসঞ্জন বল হচ্ছে যে যদি দুটা ভিন্ন, একটি পদার্থ অন্য একটি পদার্থের সংস্পর্শে যদি এরকম হয় এটাকে বলে কি, এটাকে বলে আসঞ্জন বল। তাহলে একই পদার্থের দুইটা অণুর মধ্যে হলে সংশক্তি, ভিন্ন যদি হয় দুইটা ভিন্ন তাহলে এটাকে বলে আসঞ্জন বল। কি বলে, আসঞ্জন বল। ঠিক আছে, এবার আসো আণবিক পাল্লা। সংশক্তি আর আসঞ্জন বুঝছো, হ্যাঁ এখন আসো আণবিক পাল্লা বলতে আমরা কি বুঝি আসলে। দেখো আণবিক পাল্লা মানে কতটুকু পর্যন্ত ওর আকর্ষণটা কাজ করে, এটা হচ্ছে আণবিক পাল্লা। হ্যাঁ, এই সংশক্তি বল আমরা যে বলতেছি, যে ধরো এই যে এই কলম, এইখানে যে অণুগুলো আছে এদের মধ্যে যে বল, নিজেদের মধ্যে আকর্ষণ, এটাকে সংশক্তি বল বলে। তো এইটার পাল্লাটা কত, দূরত্ব দেখো 10⁻৯, 10⁻৯। আচ্ছা, এইখানে একটা কথা বলছে জানার বিষয়, জানার বিষয়গুলো একটু দেখে যাবা। সংশক্তি বল এত দূরত্বের মধ্যে থাকে, মানে এইটুকু দূরত্বের মধ্যে বলটা কাজ করবে। চাপ বৃদ্ধি করলে আন্তঃআণবিক বল বৃদ্ধি পায়, চাপ বাড়লে এটা বাড়বে। সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই বলছে। আচ্ছা ফাইন, হ্যাঁ এরপরে আসো পৃষ্ঠ শক্তি। হ্যাঁ, পৃষ্ঠ শক্তি W/A, E = কি বলছে, W/A। ঠিক আছে, E = W/A। তাহলে পৃষ্ঠ শক্তি তার মানে আমার একটা একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ কাজ ব্যয় হচ্ছে সেটাকে বলে কি, সেটাকে বলে কি, পৃষ্ঠ শক্তি। E = W/A। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির সংখ্যার মান 1, অর্থাৎ আমরা বলতে পারি ওদের মাত্রাও 1, গাণিতিকভাবে E = T। তোমাদের অনেক সময় পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির এই ব্যাপারটা আসে যে ইয়েটা কি, তাহলে এটা মাথায় রাখবা, E = কি, T।
ই ইজ ইকুয়াল টু টি। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মান সেম থাকবে। হ্যাঁ, পৃষ্ঠ শক্তি। আচ্ছা, এগুলোই জাস্ট এইটুকুই তোমাদের পড়ার মধ্যে। এখন ওর যেহেতু বলছি ওদের মান এক, সবই এক, তার মানে কি ওদের মাত্রা একক সবই একই হবে, সব একই হবে। পৃষ্ঠ শক্তির বৈশিষ্ট্যটা দেখো, এগুলা পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টানের সমান, পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য তাপমাত্রায় তরলের মোট পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠ টান অপেক্ষা বেশি। তাহলে পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য তাপমাত্রায় মোট পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠ টান অপেক্ষা বেশি। ঠিক আছে, এই কথাটা বলছে, মোট পৃষ্ঠ টান, মোট পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠ টান অপেক্ষা বেশি। ওকে, এখানে তো আণবিক পাল্লার মান এটা আমরা বলছি। হ্যাঁ, সংশক্তি এটা, এখানে তোমাদের কিছু নাই, এখানে তোমাদের কিছু দরকার নাই। এটা তো আমরা এই সংখ্যা মানে এই সম্পর্কটা অলওয়েজ মাথায় রাখবা যে পরম শূন্য তাপমাত্রায় আমাদের হচ্ছে যে E ইজ ইকুয়াল টু টি, মানে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মান সেম হবে। পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তির মান কি হবে? সেম হবে। ঠিক আছে, ওকে। এবার আসো, এইখানে স্পর্শ কোণ নিয়ে আমাদের কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ, ওকে, দেখো স্পর্শ কোণ নিয়ে আমাদের যাবতীয় যা জানতে হবে, স্পর্শ কোণ। ঠিক আছে, স্পর্শ কোণ। আচ্ছা দেখো, এই স্পর্শ কোণ মানে কি? এই যে আমি এরকম একটা, ধরো আমার এইখানে একটা গ্লাস রড, এটা একটা, এখানে তরল আছে, এখানে তরল, এটা। ঠিক আছে, এখন এই তরলের সাথে গ্লাসের একটা কোণ হবে, কি হবে? একটা কোণ এখানে তৈরি করবে। ঠিক আছে, তরলের সাথে এই গ্লাসের একটা কি হচ্ছে এখানে, দেখো তো, একটা কোণ। ওকে, এরকম একটা কোণ তৈরি হবে। এখন এই কোণটা কি হয়? এটা সূক্ষ্ম কোণ। দেখো এখানে কি, এটা সূক্ষ্ম কোণ না? এই সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। আচ্ছা ফাইন, এই সূক্ষ্ম কোণ কোন কোন ক্ষেত্রে হবে বলো তো? সূক্ষ্ম কোণটা কিসে কিসে হবে? যখন এই যে আমরা বলি মানে আসঞ্জন বল। দেখো আসঞ্জন মানে এই গ্লাস আর পানির মধ্যে আকর্ষণটা, আসঞ্জন বল যখন সংশক্তি থেকে বেশি হয়, আসঞ্জন বলটা যখন সংশক্তি থেকে বেশি হবে, দুই, তখন কি হয়? এখানে এই যে তরল কাচকে ভেজায়, এই কাচের যে দণ্ডটা কাচকে কি করবে? ভেজায়। তরলটা কি করে? কাচকে ভেজায়। 2 নাম্বার গেল। 3 নাম্বার পয়েন্টে, তাহলে প্রথমে গেল আসঞ্জনটা সংশক্তি থেকে বেশি, তরল কি করবে? এই কাচটাকে ভেজাবে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে আমরা কি বললাম? দেখো 3 নাম্বার পয়েন্টে আমাকে এইখানে বলবো এদের সূক্ষ্মকোণ তো হয়ে গেছে। আচ্ছা, সূক্ষ্মকোণ, আসঞ্জন সংশক্তি থেকে বেশি, এখানে তরল কাচকে ভেজায়, আর কিছু তোমাদের জানতে হবে। ও, এইখানে দেখো তরলের উপরের পৃষ্ঠ, তরলের উপরিপৃষ্ঠ কেমন হবে বলতো? উপরের পৃষ্ঠটা, তরলের ওই উপরিপৃষ্ঠটা, হ্যাঁ, এটা কি হবে বলতো? এই উপরিপৃষ্ঠটা এটা হবে অবতল। এটা কি হবে? অবতল। ঠিক আছে, এটা কি হবে? অবতল হবে। ঠিক আছে, এটা অবতলের মতো দেখাবে। আচ্ছা, এরপরে আসো, এই জায়গায় যদি তোমার এমনি বলে যে আবারও সেম ভাবে এরকম, ঠিক আছে, এখানে মনে করো এই জিনিসটা এইভাবে আছে, হ্যাঁ, এটা এইভাবে আছে। তো এখন এই জায়গায় এটা কি এখানে হবে? এই সবের ক্ষেত্রে এটা হবে একটা
কি স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কিসের ক্ষেত্রে হয়, কখন হয়? উল্টা ব্যাপার। তাহলে স্থূলকোণ এই যে দেখো এরকম এরকম কখন হবে? এটা হয় যখন তোমার সংশক্তি বল আসঞ্জন বল থেকে বেশি। সংশক্তি বল আসঞ্জন বল থেকে বেশি, অর্থাৎ এই যে তোমার কাচের মানে সরি পানির মধ্যে বা এখানে যে পারদ যেটাই দাও, পারদ দিলে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে। পারদের সংশক্তি বল মানে নিজের মধ্যের বল এইটার থেকে কাচের সাথে থেকে বেশি হয়, কাচের থেকে বেশি হয়। তাহলে সংশক্তি ইজ গ্রেটার দেন আসঞ্জন। আচ্ছা, 1 নম্বরে গেল। তারপরে 2 নম্বরে যদি আমরা আসি, তাহলে এখানে কি বলছে? উপরিপৃষ্ঠ। উপরিপৃষ্ঠ কেমন? অবতল না উত্তল? উত্তল ধরনের। কেমন? উপরিপৃষ্ঠটা উত্তল ধরনের। উপরিপৃষ্ঠ কেমন? উত্তল ধরনের। ঠিক আছে। আচ্ছা, এই যে উপরিপৃষ্ঠটা একটু উত্তল হবে। এবং এইখানে বলছে যে ও কি কাচকে ভেজায়? তরল কাচকে ভেজায় না, এটা কাচকে ভেজায় না, এটা কাচকে ভেজায় না। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে আমার এইখানের পয়েন্টে বলে দিছে। তাহলে সূক্ষ্মকোণে এটা, স্থূলকোণে, সূক্ষ্মকোণ স্থূলকোণে, এই দুইটা ব্যাপার তোমরা এখান থেকে মাথায় রাখবা। এই জিনিসটাই তোমাদের একটু দরকার। হ্যাঁ, কম্পারেটিভলি এই জিনিসটা আসে বেশি। ওকে, তাহলে আমরা আবারও বলি যে এই সব ক্ষেত্রে মানে কোণ আমরা যে বলে স্পর্শকোণ মানে কি, যে ধরো একটা পানির মধ্যে আমি যদি একটা গ্লাস রড ডুবাই, তাহলে এদের এই গ্লাসের সাথে পানির এই তরলের একটা কোণ তৈরি হয়। তাহলে এই যে এইরকম একটা কোণ গ্লাসের সাথে পানি, এই যে পানির একটা কোণ তৈরি হলে এটা বলে স্পর্শকোণ। এই স্পর্শকোণ 2 রকম হতে পারে, একটা সূক্ষ্মকোণ এই যে এটার মতো সূক্ষ্মকোণ, আর একটা এটার মতো স্থূলকোণও হইতে পারে, এই যে দেখো স্থূলকোণ। হ্যাঁ, তাহলে সূক্ষ্মকোণ কখন হবে? এটা। স্থূলকোণ কখন হবে? এটা। স্থূলকোণ হবে এটার ক্ষেত্রে, সূক্ষ্মকোণ হবে এটার ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, মনে থাকবে? আচ্ছা, গেল। এই যে দেখো সূক্ষ্ম স্পর্শ, তো এইখানে মানে সূক্ষ্ম স্থূলকোণ, এখানে তোমাদের এই যে মানগুলা খালি পড়বা, এই জায়গাগুলো পুরাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পর্শকোণ পুরাটা ইম্পর্টেন্ট। যেমন বলছে সাধারণ পানি এবং কাচের মধ্যকার 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের ভিতরকার স্পর্শকোণ প্রায় 0, মানে বিশুদ্ধ পানি বলছে। রূপা ও পানির ভিতরকার স্পর্শকোণ কত? 90 ডিগ্রি। রূপা ও পানির মধ্যকার কত? 90 ডিগ্রি। রূপা ও পানির মধ্যকার কত? 90 ডিগ্রি। আচ্ছা, পারদ কাচকে ভেজায় না, এক্ষেত্রে স্পর্শকোণ স্থূলকোণ হবে। এটা বলছে পারদ এবং কাচের ভিতরকার স্পর্শকোণ প্রায় 140 ডিগ্রি। কত? প্রায় 140 ডিগ্রি। ঠিক আছে? কত? প্রায় 140। এটা মাথায় রাখবা, পারদ এবং কাচের মধ্যকার কত? 140। বিশুদ্ধ কোনো কিছু বললেই মানে ধরে নিব এখানে 0। কত? 0। আচ্ছা, স্পর্শকোণ যে বিষয়ের উপর নির্ভর করে, স্পর্শকোণ কিসের উপর নির্ভর করে? দেখো, কঠিন ও তরলের প্রকৃতি, তরলের উপর স্থিত মাধ্যম, কঠিন ও তরলের বিশুদ্ধতা। তাহলে 3টা জিনিসের উপরে আমার এটা নির্ভর করে। একটা হচ্ছে বিশুদ্ধতা, কি বিশুদ্ধতা এটার কথা বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? উপরের মাধ্যম, উপস্থিত তরলের উপরে কি মাধ্যম আছে? এটা তরলের উপর স্থিত মাধ্যম। ওকে, মাধ্যম। আচ্ছা, ফাইন। আরেকটা কি? তরলের, কঠিন ও তরলের বিশুদ্ধতা। কি বলছে? বিশুদ্ধতা। ঠিক আছে, এই জিনিসগুলা আচ্ছা, বিশুদ্ধতা, উপস্থিত মাধ্যম, প্রকৃতি, ওদের প্রকৃতি, এটা 3টা জিনিসের উপরে এটা নির্ভর করে। তরলটা কেমন, প্রকৃতির বিশুদ্ধ কিনা, এটা কিরকম তরল, এবং তার উপরের মাধ্যমটা কি, এই 3টা জিনিসের উপরে স্পর্শকোণ, এই যে আমরা এতক্ষণ যেগুলো শিখলাম, এই জিনিসটা নির্ভর করে। হ্যাঁ, এটার নির্ভর করে। আচ্ছা, এখানে তোমাদের এগুলো তেমন দেয় না, এটা দেয় না, সো এটা দেখার দরকার নাই। হ্যাঁ, স্পর্শকোণের এই সংকেত মানে ফর্মুলা এগুলো দিয়ে আসে না। আরেকটা লাস্ট যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে পৃষ্ঠটানের ব্যবহার। কি? পৃষ্ঠটানের ব্যবহার। পৃষ্ঠটানের ব্যবহার কোথায়? তোমরা হেডলাইন পড়বা। এখানে কি পড়বা? হেডলাইন। হেডলাইন পড়বা। ঠিক আছে, পানির তলে পোকামাকড়ের চলাচল, উপরে পানির তলের পোকামাকড় চলাচল করতেছে, সাবানের ফেনা, তারপরে হচ্ছে তরলের পৃষ্ঠে সূচের অবস্থান, সূচ অবস্থান করে, এখানেও পৃষ্ঠটানের ব্যাপার। গাছে পানি উপরে উঠে আরোহণ, এটাও পৃষ্ঠটানের ব্যাপার। ছাতার কাপড় বা তাঁবুর কাপড়ের মধ্য দিয়ে পানি প্রবেশ করতে না পারা, হ্যাঁ, পানি প্রবেশ করতে পারে না, এটাও পৃষ্ঠটানের ভিতরে। ঠিক আছে।
ওকে, এই জিনিসগুলা তার মানে হেডলাইন যে এটা ঢুকতে পারে না, এখানে ভিতরে তোমাদের কিভাবে বলছে, কেন বলছে, এটা তোমাদের আসবে না, হেডলাইন গুলো কি বলছে এটাই তোমাদের আসবে। সো আমার তরলের পৃষ্ঠে সূচের অবস্থান, সূচটে গাছে পানির আরোহণ, এগুলা থেকে আমার এগুলা লাগবে। ওকে, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য থিং। আর এখানে তোমরা এগুলা পড়ে নিও, এই যে ছকগুলা দেওয়া আছে, এই ছকগুলা এক্সট্রা ছক, এই যে বিভিন্ন জিনিসের আমরা এখানে ছক করে দিছি তোমাদের জন্য যেন ইজি হয়। দেখো এই জায়গায় এগুলা ভাইয়ারা একটু ছক করে, মানে তুমি এগুলা পড়তে চাইলে একবার রিডিং দিতে পারো, এখানে এক্সট্রা তথ্যের কিছু জিনিস আছে, এগুলা তোমরা একটু দেখে নিবা। এই যে এগুলা, ঠিক আছে, এই জিনিসটা ভাইয়া তখন পড়াইলাম যে কখন সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এই জিনিসগুলা একটু গুছায় এখানে দেওয়া আছে, মানে এখানে একটু গুছায় দেওয়া আর কি, আর কিছুই না। হ্যাঁ, আর কিছুই না, এতটুকু এগুলা করবা, আমার মনে হয় যে এখান থেকে তোমাদের আর কিছু লাগবে না। সো দ্যাটস অ্যাবাউট দিস চ্যাপ্টার। হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দিস চ্যাপ্টার। তোমরা এই চ্যাপ্টারটা এভাবে করে, ভাইয়া যেভাবে বলছি এভাবে, এখানে কোনো ম্যাথের কোনো কিছু আসলে নাই, জটিলতার কোনো কিছু নাই, কিছু মান আছে, উদাহরণ আছে, এই যে স্পর্শ কোণ লাস্টে যেগুলো পড়াইলাম এগুলো অনেক আসে, মানগুলা, এর রূপা ওর কাছের মধ্যে অ্যাঙ্গেল কত, বিশুদ্ধ পানির মধ্যে অ্যাঙ্গেল কত, এই জিনিসগুলা নিয়ে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু পড়ে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়া যেভাবে পড়াইছি এভাবে পড়ো। এটা পড়তে গেলে দেখবা আসলে এত কিছু বলার, মানে পড়ার এত কিছু নাই। হ্যাঁ, মানে দেখবা মানে এত বড় চ্যাপ্টার, এটা অঙ্ক করতে গেলে বিশাল, বাট তথ্যের জায়গাগুলাতে ভাইয়া যেভাবে পড়াই দিছি এভাবেই। ওকে, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে সামনে, টাটা।